সামনে বাইক দাঁড় করিয়ে নিজেও নেমে দাঁড়ায় তাশরিফ। রোদেলাকে বলে, কেউ অসুস্থ আপনার? রোদেলা নিশ্চুপ হয়ে কেঁদেই যাচ্ছিল। তাশরিফের প্রশ্নে মাথা নাড়ায়, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তাশরিফ কয়েক সেকেন্ড সময় নিয়ে বলে, আমি কি আপনার সাথে আসতে পারি? আপনি স্বাভাবিক নেই, আপনাকে আপনার রিলেটিভ কেবিনে দিয়ে আসি, চলুন। কেবিনের নাম্বার কত? রোদেলা কাঁপছে, কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে জবাব দেয়, 202। তাশরিফ হাঁটতে থাকে, রোদেলা তার পিছু পিছু হেঁটে যায়। করিডোরে আয়েশা সিদ্দিকাকে রোদেলা দেখতে পেয়ে ছুটে যায় তার কাছে। রোদেলাকে দেখে আঁতকে উঠে বলে, কী অবস্থা তোমার? ভিজে একাকার হয়ে গেছো? আপু কোথায় আন্টি? কেঁপে ওঠে রোদেলার গলা। কেবিনে দিয়ে দিয়েছে, জ্ঞান ফেরেনি ওর, কিছুই জানে না এখনও। রোদেলা একটা বড় নিঃশ্বাস নেই। তাকে স্বাভাবিক হতে হবেই। আয়েশা কাঁদছে বলে ওকে রক্ত দেওয়া হচ্ছে রোদেলার। একটা সমস্যা হয়েছে, আরও 1 ব্যাগ রক্ত লাগবে। হসপিটালে আর এবি নেগেটিভ গ্রুপের রক্ত নেই। রোদেলা আতঙ্কিত হয়ে তাকায়, বলে, আমায় আগে জানাননি কেন? এতক্ষণে রক্তের ব্যবস্থা হয়ে যেত। ফোন দিয়েছি তোমাকে বহুবার, তুমি ফোন ধরনি। মেঘলার স্বামী মেঘলাকে কেবিনে দেওয়ার সাথে সাথে কোথায় চলে গেল? ডাক্তার এসে তার কিছুক্ষণ পরে জানালো রক্তের কথা। তার নাম্বার নেই আমার কাছে যে তাকে ফোন দিব। রোদেলা বুঝতে পারে, যখন সে রিক্সা থামানোর চেষ্টা করেছিল তখনই তাকে আয়েশা ফোন দিয়েছিল। সে বিড়বিড় করে বলে, এখন আমি রক্ত কোথায় পাবো? এত সময়ের মধ্যে কিভাবে ম্যানেজ করবো? ও আল্লাহ, প্লিজ একটা উপায় বের করো। আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ, চাইলে আমি রক্ত দিতে পারি। রোদেলা মাথা ঘুরে তাকায়, তাশরিফ তার দিকে তাকিয়ে আছে। সে এখনও যায়নি। রোদেলা একটু অবাক হয়ে বলে, আপনি? হ্যাঁ, আমি নিয়মিত রক্ত দেই, আমার কোনো শারীরিক সমস্যা নেই, আপনি চাইলে আমি রক্ত দিতে পারি। ভেজা শার্ট তার গায়ে শুকিয়ে গেছে, রক্ত দেওয়ার অভ্যাস থাকায় তাকে তেমন বিচলিত লাগছে না। বেড থেকে ধীরে ধীরে উঠে বসে তাশরিফ। হাত ঘড়ির সময় দেখে সন্ধ্যা 7টা। কোথাও রোদেলাকে দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? কিছুক্ষণ পর দরজা ঠেলে রোদেলা ভেতরে ঢুকে। তার 2 হাতে 2টো ডাব। তাশরিফের কাছে এসে তার পাশে ডাব 2টো রাখতে রাখতে বলে, আপনি অনেক দুর্বল হয়ে গেছেন, এই 2টো আপনার জন্য। তাশরিফ মৃদু হেসে বলে, অতটা দুর্বল হয়নি, মাত্র তো 1 ব্যাগ তো দিয়েছি। উনি আপনার কি বোন হয়? কী হয়েছিল? নরম সুরে জানতে চায় সে। রোদেলা কয়েক মুহূর্ত চুপ থেকে অস্ফুট স্বরে জবাব দেয়, গর্ভপাত 5 মাস চলছিল। তাশরিফের শুনে খারাপ লেগে সে আর কোনো কথা বাড়ায় না। রোদেলাকে দেখতে থাকে, কি অদ্ভুত মেয়েটা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়া মেয়েটা এখানে এসে সম্পূর্ণ স্বাভাবিক। নিজেকে খুব শক্ত প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইভাবে কি সবসময় এই মেয়েটা নিজের দুর্বলতা লুকিয়ে রাখে? নিজের যন্ত্রণাগুলো লুকাতে গিয়ে কি স্বভাবে এত কঠিন প্রকাশ করে ফেলে রোদেলা? আপনি তো পুরো ভিজে গিয়েছেন, এভাবে কতক্ষণ থাকবেন? আমার ছোট বোন আসছে বাবাকে নিয়ে এখানে, ও আমার পোশাক নিয়ে আসবে, অসুবিধা নেই। তাশরিফ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রোদেলা বলে, কি ব্যাপার, আপনি উঠছেন কেন? আমার যেতে হবে, কিন্তু এই শরীর এখন বাইক চালাতে পারবেন না? অসুবিধা নেই, আই অ্যাম টোটালি ফিট। রোদেলা আর কোনো কথা বলে না। কেউ নিজের থেকে যেতে চাইলে বারবার বাধা দেওয়া অনধিকার চর্চা হয়, তাই রোদেলা চুপ হয়ে যায়। তাশরিফ রোদেলার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আশা করি আপনার বোন শীঘ্রই সেরে উঠবে, তাকে এই তীব্র শোক কাটিয়ে ওঠার মতো শক্তি দিক আল্লাহ। ভালো থাকবেন। তাশরিফ চলে যায়। রোদেলা কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। কথায় কথায় মানুষটাকে ধন্যবাদ দেওয়া হয়নি। বেডের কাছে মাথা ঘুরেতে দেখতে পায় তাশরিফ তার হাত ঘড়িটা ভুলে করে ফেলে চলে গেছে। তাশরিফ চলে যাওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি এবং রুহুল আমিন এসে হসপিটালে পৌঁছায়। রুহুল আমিন এসে কান্নায় ভেঙে পড়ে, হে আল্লাহ, আমার কোন পাপের শাস্তি তুমি এই নিষ্পাপ মেয়েকে দিচ্ছ? এত কেন ভোগান্তি পোহাতে হচ্ছে আমার মেয়েগুলোকে? রোদেলার বাবা থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তার বাবার কান্না দেখতে একটুও ভালো লাগে না, সহ্য করতে পারে না সে। অসহনীয় যন্ত্রণা হয় বুকে। ছোটবেলায় যখন তারা অসুখে পড়তো, বাবা ঠিক এভাবে কাঁদতো, অসহায়ের মতো। 3 মেয়ের প্রতি বাবার অপরিসীম ভালোবাসার প্রকাশ সেই রকমই রয়ে গেছে, একটুও কমেনি। জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে রোদেলা। বৃষ্টি আনা শাড়িটা তো পরে নিয়েছে, কিন্তু সে তো টের পাচ্ছে তার ঠান্ডা লাগতে চলছে। আপু। রোদেলা বৃষ্টির দিকে ফিরে তাকায়, মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে পরীর মতো সুন্দর দেখতে মেয়েটি। সে বয়সে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেরিয়ে আনন্দ করার কথা, সেখানে এইটুকু বয়স সম্পর্কের সব রকমের জটিলতা, জীবন তিক্ত বাস্তবতা দেখে ফেলেছে সে। রোদেলা নিষ্প্রাণ গলায় বলে, কিছু বলবি? মাকে জানাবো? রোদেলা কড়া গলায় বলে, না, মায়ের তো অধিকার আছে জানার, তোর উপর থাকতে পারে, আমার কিংবা আপুর উপর নেই। বৃষ্টি কোনো কথা বলে না, চুপচাপ বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। মেঘলার জ্ঞান এখনও ফিরেনি। হাসপাতালের করিডোরে বসে অপেক্ষা করছে সবাই। অপেক্ষা প্রহর যেন কাটছে না।
আপনি কেন এসেছেন? কি দেখতে এসেছেন? রোদেলার ধমকে খানিকটা ঘাবড়ে যায় মইনুল। মেঘলার জ্ঞান ফেরার পরে মেঘলা কী সব বলে দিয়েছে, কপালে চিন্তার রেখা তার। নিজেকে স্বাভাবিক রেখে বলে, মেঘলার কী অবস্থা? আপুর কী অবস্থা তা আপনার জানতে হবে না। আপনার বাচ্চা আর আপুর পেটে নেই। এবার আপুর প্রতি দরদের নাটকটা বন্ধ করুন। মইনুল চুপচাপ হজম করে নেয় রোদেলার অপমান। এই মেয়েটাকে সহজ ভাবলে চলবে না। এর সাথে তর্কে গেলেই বিপদ। নিজের ভুল নরম সুরে বলে, আমার বউয়ের প্রতি আমি দরদের নাটক দেখাবো কেন? বউ আর থাকবে না। আপু সুস্থ হলে তালাকের কাগজ রেডি করো। কষ্ট করে এসে সাইন করে যাবেন। বৃষ্টি দৌড়ে এসে বলে, আপু বড় আপুর জ্ঞান ফিরেছে, চলো দেখা করে এসি। রোদেলা ছুটে যায় মেঘলার কেবিনের কাছে। মইনুল করিডোরে দাঁড়িয়ে থাকে। মেঘলা যদি সব বলে দেয়? মায়া মায়া মুখটা দিকে তাকাতে বুকটা হু হু করে ওঠে রোদেলার। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে। মেঘলা তার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, খুব ব্যথা করছে। বোনের ডান হাতটার কাছে টেনে চুমু খেয়ে বলে, ডাক্তার ওষুধ দিয়েছে, সব ঠিক হয়ে যাবে। কয়েক মুহূর্তে পিনপতন নীরবতা বিরাজ করে ওদের মাঝখানে। একটা গভীর নিঃশ্বাস ফেলে মেঘলা। ও চলে গিয়ে বেঁচে গিয়েছে রোদেলা। কথাটি বলে ঝরঝর করে কেঁদে দেয় মেঘলা। রোদেলা বোনকে আগলে নেয়। কষ্ট স্বাভাবিক রেখে বলে, চুপ, একদম চুপ। মেঘলা বলতে থাকে, না, ও বেঁচে গেছে। এই পৃথিবীতে জন্মালে ও আরেকটা মেঘলা হতো। একটা মেঘলার মতো জীবন পেত। আমার মতো এমন জীবন যে আমার শত্রুরও চাই না। সেখানে ও তো আমার সন্তান। আমি খুব খুশি হয়েছি রোদেলা। অঝোরধারায় কাঁদতে থাকে মেঘলা। রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোকে বাঁচাতে এমনটা করতে হয়েছে আপু। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে গেছে রোদেলা, সব কিছু ঠিক হয়ে গেছে। জানিস, অনেক দুশ্চিন্তা হতো। ভাবতাম এই যে একজনকে পৃথিবীতে আনছি, আমি ভালো মা হতে পারবো তো? সবাই সব সময় বলে আমাদের গায়ে তো আমাদের মায়ের রক্ত বইছে, আমরা ওনার মতো হব। আমি ভাবতাম আমিও যদি খারাপ মা হই, কিন্তু দেখ এখন টেনশন করে কিছুই নেই। আরে আমি তো মাই হতে পারবো না, খারাপ মা কী করে হবো বল? টেনশনে কিছু নেই, কেউ ভুগবে না আর। আমরা মাধ্যমে আর কোনো রোদেলা মেঘলা বৃষ্টি আসবে না এই পৃথিবীতে ভুগতে। অযোধ্যারে মেঘলা চোখ থেকে পানি বেয়ে নামছে। বুকটা অসম্ভব ফাঁকা ফাঁকা লাগছে। সন্তান হারানোর কষ্ট, আজীবন আর মা না হতে পারার যন্ত্রণা তার কলিজাটা ছিঁড়ে বেরিয়ে যেতে চাচ্ছে। রোদেলা শক্ত করে বোনের হাত দুটো মুঠোয় ভরে রাখে নিজের। বোনকে সান্ত্বনা কীভাবে দেবে সে? বোনের যন্ত্রণাটুকু কিভাবে ভাগ করে নেবে সে? এমন তো কোনো উপায় নেই। তার চেয়ে বোন একটু কাঁদুক। কাঁদলে যদি এক সমুদ্রের যন্ত্রণা এক বিন্দু চোখের পানির সাথে ঝরে যায়, ক্ষতি তো কিছুই নেই। বৃষ্টি আর রুহুল আমিন রোদেলাকে সিএনজিতে তুলে দিয়ে আসে। আজ আয়েশা আর রোদেলা থাকবে মেঘলার কাছে। ডাক্তার বলেছে 2 দিন পরে নিয়ে যেতে পারবে মেঘলাকে। মেঘলার শ্বশুরবাড়ি থেকে কেউ দেখতে আসেনি। রোদেলা মনে মনে দোয়া করেছিল ওরা যেন না আসলে। আসলে সে নিজেকে ঠিক রাখতে পারতো না। হসপিটালে কোনো হাঙ্গামা সে করতে চায় না। রোদেলা ধীর পায়ে হেঁটে মেঘলার মাথার কাছে গিয়ে বলে, কপালে হাত রেখে মৃদু স্বরে ডাকে, আপু। মেঘলা চোখ মেলে তাকায়। কোনো সাড়া না দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে। রোদেলা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন বলো কী হয়েছিল, কীভাবে ঘটেছিল এসব? রোদেলা সরাসরি প্রশ্ন। মেঘলার চোখ মুখ শক্ত করে ফেলে। ঠোঁট জোড়া কাঁপতে থাকে তার। রোদেলা মেঘলার চোখ থেকে দেখে সবটা বুঝে নেয়। তার চোখে মুখে রাগ আর ঘৃণায় আগুন জ্বল করে। তেজি কণ্ঠে বলে ওঠে, থানার ডায়েরি করতে যাচ্ছি। মেঘলা রোদেলার হাত ধরে রাখে। রোদেলা বলে, কি এখনও বলবি? বাদ দে রোদেলা, মানুষটা আমাকে ভালোবাসে, এখনও এটা বলবি? মেঘলা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। না, বলবো না। তাহলে আমায় আটকাচ্ছিস কেন? তুই মরে যেতে পারতি আপু। তোর সন্তান মরে গেছে ওই লোকটার জন্য। তোর জীবনের চূড়ান্ত সর্বনাশ হয়েছে ওই জানোয়ারটার জন্য। তুই আমায় আটকাচ্ছিস কেন? ধমকে ওঠে রোদেলা। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে মেঘলার চোখ থেকে। নিচু স্বরে বলে, ও না বাসুক, আমি তো একটা দীর্ঘ সময় ওকে ভালোবেসেছি, সেজন্য বাদ দে। আমি কারো শাস্তি চাই না রোদেলা। তবে কি জানিস, লাথিটা সরাসরি আমার বুকে লেগেছিল। আমি মাটিতে লুটিয়ে পড়া কয়েক মুহূর্ত আগে পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না যে ও সত্যিই এমনটা করছে। রোদেলা আহত দৃষ্টি মেঘলার দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে, তুই না চাইলে আমি এর শেষ দেখে ছাড়বো। জেলে পচিয়ে মারবো ওকে। শুনুন। আয়শা সিদ্দিকা ঘুরে তাকাতেই দেখতে পাই তারই বয়সী একজন ভদ্রমহিলা তার কাছে তাকিয়ে আছে। আয়শার কাছে ভদ্রমহিলার চেহারা খানিকটা চেনা চেনা লাগে। মেঘলা, রোদেলা, বৃষ্টির চেহারার সাথে বেশ মিল আছে ভদ্রমহিলার। সবাই বলে ওরা 3 বোন মায়ের মতো সুন্দরী দেখতে। তবে কি ইনিই তিনি? আয়শা এর আগে কখনো দেখেনি মেঘলার মাকে। আয়শা সিদ্দিকা পা থেকে মাথা অবধি একবার তাকিয়ে বলে, বলুন। ভদ্রমহিলার সাথে একজন ভদ্রলোক আছে। সে ভদ্রমহিলার পেছনে দাঁড়িয়েছে। আপনার নাম কি আয়শা? আয়শা কিছুটা অবাক হয়, মাথা নাড়িয়ে বলে, জি, আপনি? আমি মলি, নাম শুনেছেন হয়তো। আয়শা মাথা চাটিয়ে বলে, হ্যাঁ। মলি মানে 202? এটা মেঘলার কেবিন। আয়শা মাথা নাড়ায়। রোদেলা,
আয়শাটাকে দু বোন মাথা ঘুরিয়ে তার দিকে যায়। আয়শা বলে, মেঘলার সাথে কেউ দেখা করতে এসে। রোদেলা খানিকটা অবাক হয়। মেঘলার শ্বশুরবাড়ি থেকে কেউ আসবে না তা জানে, তাহলে কে এসেছে? নানা বাড়ি থেকে কেউ? আপনারা ভেতরে আসুন। আয়শা তাদের ডেকে একপাশে গিয়ে দাঁড়ায়। কেবিনের পর্দা সরিয়ে ভেতরে ঢুকে নাজমুন্নেসা মলি এবং রুবায়েত ফরাজি। তাদের দেখতে পেয়ে দুই বোন চোখ মুখ শক্ত করে ফেলে। রোদেলা বেডের সাদা চাদর খামচে ধরে বসে আছে। আয়শা বাইরে চলে যায়। এখন তার টাকা ঠিক হবে না। রুবায়েত ফরাজির হাতে কিছু ফলের প্যাকেট। তিনি টেবিলের উপর সেগুলো রেখে মেঘলার দিকে একবার তাকায়। তারপর রোদেলাকে বলে, কবে যেতে পারবে এখান থেকে? রোদেলা কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, কাল বিকেলে অথবা পরশু সকালে। রুবায়েত ফরাজি নামের লোকটা তারপর মলির দিকে তাকিয়ে বলে, তোমরা কথা বলো, আমি বাইরে আসছি। অতঃপর সে চলে যায়। মলি একটা চেয়ারে বসে আছে। রোদেলা দৃঢ় কণ্ঠে বলে ওঠে, কেন এসেছেন এখানে? মলি নিজের মেয়ে দুটোর মুখের দিকে তাকায়। রোদেলার দৃষ্টি বিছানার দিকে। মেঘলা শূন্য দৃষ্টিতে তাকিয়েছে, কেউ তার দিকে তাকাচ্ছে না। কয়েক মুহূর্ত পর সে বলে, আমি আমার মেয়েকে দেখতে এসেছি। রোদেলা খিলখিল করে হাসতে থাকে। মেঘলার মুখে কোনো ভাবান্তর নাই। মলি চুপচাপ রোদেলাকে দেখতে থাকে। রোদেলা হাসি থামিয়ে বলে, চোখ মুখ কঠিন করে ফেলে। তারপর বলে, আমার ছোটবেলায় আপনার কোনো এক পাড়াতো ভাই এসে আমাকে আদর করার ছলে রোজ বাজেভাবে ছুতো। আমার খারাপ লাগলেও বিষয়টা বুঝে ওঠা কিংবা ব্যাখ্যা করার মতো বুদ্ধিমত্তা তখনও আমার হয়ে ওঠেনি। আপনাকে যখন বলতে যেতাম যে মা, ওই মামাকে আমার ভালো লাগে না, আপনি গায়ে মাখতেন না। তখন তো আপনি আপনার কথিত প্রেমিক নিয়ে ব্যস্ত থাকতেন। নিজের মেয়ের দিকে আপনার হুঁশ কোথায়? সে দিনগুলো, সেই দুর্বিষহ স্মৃতিগুলো ট্রমা হয়ে আমার পিছু নিয়েছে। আমাকে রোজ একটু একটু করে মারছে। বিশ্বাস করুন, ওই সময়টা আপনাকে আমার খুব খুব প্রয়োজন ছিল। আপনার আর বাবার ডিভোর্সের পরে মেঘলা আপুর প্রথম যখন পিরিয়ড হলো, স্কুল থেকে ম্যামের ফোন পেয়ে বাবা গিয়ে টিচার্স রুম থেকে মেঘলা আপুকে তার গায়ের একটা জ্যাকেট পেঁচিয়ে নিয়ে এসেছিল। ভয়ে সংকোচের লজ্জায় এক সপ্তাহ আপু বাবার সামনে যায়নি। পেটে ব্যথা, আপু খুব কাতরাতো পেটে ব্যথা চেপে। বাবা কিছু বুঝতে পারতো না, তার বোঝার কথাও না। ওই সময়টা আপনাকে আপুর প্রয়োজন ছিল। একবার বৃষ্টি নিউমোনিয়া হলো, মা মা বলে প্রলাপ বকতো সারাদিন। ওই সময়টা বৃষ্টির আপনাকে প্রয়োজন ছিল। ওই সময়গুলোতে আপনাকে সত্যিই আমাদের তিন বোনের খুব খুব প্রয়োজন ছিল। বিশ্বাস করুন, এখন আর আপনাকে আমাদের প্রয়োজন নেই, একটুও নেই। আমরা নিজেদের কষ্ট নিজেরাই লাঘব করতে শিখে গেছি। অনেক বড় হয়ে গেছি আমরা। আমাদের জীবনে আপনার সত্যি আর কোনো প্রয়োজন নেই। তাই দয়া করে হুটহাট এভাবে আপনার উপস্থিতি দেখিয়ে আমাদের বিব্রত করবে না। মলি তাকিয়ে থাকে তার মেজমের দিকে। কয়েক মুহূর্তে পুরো কেবিন জুড়ে পিনপত নীরবতা বিরাজ করছে। সত্যি কথাই তো বলেছে রোদেলা, এর জবাব তো তার কাছে নেই। কিছুক্ষণ পর সে অস্ফুট স্বরে বলে ওঠে, আয়েশা নামের ভদ্রমহিলাকে দেখে খুব ভালো মানুষ মনে হলো। ভালো মানুষ এবং একজন ভালো মা হওয়ারও চেষ্টা করছে। এক বাক্যে জবাব দেয় রোদেলা। মেঘলা নীরবতা ভেঙে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, রোদেলা, ওনাকে এখন যেতে বল প্লিজ। শরীরটা যন্ত্রণায় বিষিয়ে উঠছে, মনটাকেও বিষিয়ে দিতে নিষেধ কর। আমার জীবনের আপডেট হলো, খুবই আশ্চর্যজনকভাবে আমি একজনের প্রেমে পড়েছি। আমি যার প্রেমে পড়ছি তার প্রেমে পড়ার কথা আমার ছিল না। এটা খুব আশ্চর্যজনক একটা ব্যাপার আমার কাছে। ভদ্রমহিলার নাম রোদেলা আমিন। আমি অবশ্য পেঁচামুখী বলে ডাকি মনে মনে। আমি তার প্রেমে পড়েছি, পড়তেই পারি, স্বাভাবিক। কিন্তু এখানে তিনটে সমস্যা আছে। সমস্যা নাম্বার এক হচ্ছে, আমি যার প্রেমে পড়েছি সে আমার থেকে সম্পূর্ণ বিপরীত স্বভাবের একজন মানুষ। আমি সদা হাস্যোজ্জ্বল ফ্রেন্ডলি, আর সে গোমরামুখ রাগী বদমেজাজি। সবসময় মুখে চাবুক নিয়ে ঘোরে। আমার সাথে তার কোনো মিল নেই। এটাও আপাতত বড়সড় কোনো সমস্যার মধ্যে আমি ধরছি না। আমার দ্বিতীয় সমস্যা হলো, আমি যে ভদ্রমহিলার প্রেমে পড়েছি তা ওই ভদ্রমহিলাকে বলার সাহস আমার নেই, এক্কেবারে নেই। সমস্যা নাম্বার তিন, আমার মা বিয়ের জন্য মেয়ে দেখে যাচ্ছে। মনে হচ্ছে এবছরে তিনি ঘরে বউ করে আনবেন। কিন্তু যেখানে একজনকে বেশ মনে ধরছে আমার, সেখানে অন্যত্র বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। আর সমস্যার উপরে সমস্যা যেটা হলো, এই রোদেলা আমিনের কথা মায়ের কাছে বলার সাহস আমার নেই। কারণ আমার মা বউ হিসাবে যেমন মেয়ে চায়, রোদেলা আমিন সম্পূর্ণ তার বিপরীত। মোবাইলে নোটপ্যাডে কথাগুলো লিখে ফেলে তাসরিফ অগোছালো কিছু কথা। সে নিজেই বুঝতে পারছে না কথাগুলো কেন লিখেছে সে। দরজা ঢোকার আর আওয়াজ পেয়ে দরজাটা রেখে উঠে গিয়ে দরজা খুলে দেয় সে। তহমিনা দাঁড়িয়ে আছে, তার মুখে হাসি হাসি। কিরে, ঘুমিয়ে পড়ছিস? এটা কেমন প্রশ্ন মা? তুমি দেখছো আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, ঘুমিয়ে পড়েছি মানে কি? তহমিনা হাসে, বলে হয়েছে কি বলতো, আসলে একটু আনন্দিত আমি, তাই এলোমেলো কথা বের হচ্ছে মুখ থেকে। এত কিসের আনন্দিত তোমার? তহমিনা ঘরে ঢুকে তাসরিফের বিছানায় বসে তার মোবাইলটা তাসরিফের দিকে এগিয়ে দিয়ে বলে, একে দেখ, টেরা হয়ে যাবে একেবারে। তাসরিফ বিরক্ত মুখে বলে, মা আবার
আর শোন না, তোর কথাই রেখেছি, এই মেয়েটা এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, অতটাও ছোট না, এর ভোটার আইডি কার্ড আছে, আমি খোঁজ নিয়েছি। তোর বাবা আমাকে পাঠিয়েছে তোর মতামত জানতে। তাসরিফ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ের কথা এখন ভাবতে চাইছি না। আমাকে কিছু সময় দাও, অফিসে প্রচুর প্রেশার যাচ্ছে, তাই আপাতত এগুলো বন্ধ করো। আমার বিয়ে করার যখন দরকার হবে আমি তোমাকে বলবো। তহমিনা মন খারাপের মতো করে ছেড়ে দেয়, আল্লাহ দুইটা ছেলে দিয়েছে আমায়, একটা মেয়ের অভাব প্রতি মুহূর্তে বোধ করি। তোরা দুই ভাই তো মহাব্যস্ত, আর তোদের বাবা তো রিটায়ারমেন্টের পরে আরও ব্যস্ত হয়েছে, তাকে তো ঘরেই পাওয়া যায় না। আমার সময় কিভাবে কাটে খোঁজ নিস কেউ? তাসরিফ হাসে, তহমিনা বলে, তোর সমস্যা কোথায় বল আমাকে। কাউকে পছন্দ করলে তো বলতেই পারিস কাউকে পছন্দ করছিস না। চাস কি তুই? তেমন কিছু না, একটু সময় চাচ্ছি, আপাতত বিয়ের কথা ভাবতে চাচ্ছি না। তুমি একটু অপেক্ষা করো প্লিজ লক্ষ্মীমা, চিন্তা করো না, আপু সুস্থ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। বৃষ্টি শুকনো মুখটার দিকে তাকিয়ে নরম গলায় আদিল বলে, মাথাটা নিচু করে রেখেছে মেয়েটা। আদিলের ইচ্ছে হচ্ছে থুতনি ধরে মুখটা কিছুটা উপরে তুলে মেয়েটার চোখ দুটো দেখতে, কিন্তু এত সাহস আদিলের নেই। ঘড়ির কাঁটা চলতে থাকে, তাদের নীরবতা ভাঙে না। দুজন পাশাপাশি বসে আছে প্রায় 1 ঘন্টা হয়ে। আজ বৃষ্টি চুলে বেনি করে এসেছে, কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়েছে, তবু বৃষ্টিকে কি সুন্দর লাগছে। আদিল বেশ কিছুক্ষণ পরে অনেকটা সাহস সঞ্চার করে বৃষ্টির হাতের উপর একটা হাত রাখে, সাথে সাথে বৃষ্টি নিজের হাতটা সরিয়ে নেয়। আদিল ভীত চোখে বৃষ্টির দিকে তাকায়, মেয়েটি মাইন্ড করলো না তো আবার। বৃষ্টি হাত গুটিয়ে নিজের কোলে রাখে, তারপর বলে, কেন দেখা করতে এলে এখন? ফোনে তো বলতেই পারতে, দেখতে ইচ্ছে করছিল খুব তোমাকে, দেখা হয়ে গেল। বলো, আমাকে উঠতে হবে। হয়ে গেছে, চলো তোমাকে তোমাদের গড়ির সামনে নামিয়ে দিই। দুজনে হাঁটতে থাকে, কিছুক্ষণ পরে আদিল বলে, তোমার দুলাভাই এখনও জেলে দিচ্ছে না কেন? ওটা তো একটা আস্ত জানোয়ার। মেজো আপু চাইছে লিগ্যাল অ্যাকশন নিতে, বড় আপু বাধা দিচ্ছে। হ্যাঁ, বড় আপু খুবই কাইন্ড হার্টেড পারসন, বোঝা যাচ্ছে, কিন্তু এভাবে তো শয়তানটাকে ছাড়া যাবে না। একটা কাজ করলে কেমন হয়? আমার কিছু গুন্ডা টাইপের বন্ধুবান্ধব আছে, ওদের দিয়ে একটু হালকা করে। পাগল হয়েছে তুমি? সে একজন পুলিশ, হিতে বিপরীত হবে। আর তুমি এরকম বখাটে ছেলেদের মতো কথা বলছো কেন? আর চোখে বৃষ্টি তাকায় আদিলের দিকে। আদিল হেসে ফেলে, তোমাদের মেজো আপু তো সেদিনে বললো আমি নাকি বখাটে টাইপের গাঁজা ফুকি। বৃষ্টি কপাল কুঁচকে ফেলে। আদিল হাসে, কিছুক্ষণ পর বলে, সত্যি তোমার মেজো আপুর মতো এত সিরিয়াস মহিলা আমি খুব কম দেখেছি জীবনে। এ যে বাড়ির বউ হয়ে যাবে, তাদেরকে না ঘাটের না ঘরের বানিয়ে রাখবে। যাই হোক, বাড়ি দিয়ে সিমেন্ট আপুকে আমার সালাম দিও। আদিল হাসতে থাকে। বৃষ্টি আদিলের দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে মুখ দেখা দেখি বন্ধ, কেউ কারোর সাথে কথা বলে না, আর যতটুকু বলা প্রয়োজন তা ইশারায় জানিয়ে দেয়। স্বামী দেখলেন পরের দিন ভোরে তার ফ্লাইট, তাকে উঠতে হবে ভোর 5টায়, কিন্তু স্ত্রীকে যদি জাগিয়ে না দেন তবে কিছুতেই ভোরবেলা তার ঘুম ভাঙবে না। কিন্তু তারা তো কথা বলেন না, কী আর করার। স্বামী একটা কাগজে লিখে দেয়, দয়া করে ভোর 5টায় আমাকে জাগিয়ে দিবেন। কাগজটি টেবিলের উপর রেখে দিলেন যাতে স্ত্রী দেখতে পান, কিন্তু পরের দিন যখন ঘুম থেকে ভেঙে তখন দেখে 9টা বেজে গেছে এবং বিমান তাকে ছেড়ে দিয়েছে। তিনি রেগে টং হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেন তাকে জাগানো হলো না? এদিকে স্ত্রী সমান তেরিয়া, এত রাগছে কেন? আমি তো তোমার ওই কাগজটাতে লিখে রেখেছি যে এখন ভোর 5টা বাজে ঘুম থেকে ওঠো, কিন্তু তুমি তো টেরে পেলে না, আমার কী দোষ? অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাপা হাসির শব্দ। খলিলুর রহমান সবার মতো জোকস বলে সবাইকে হাসানোর চেষ্টা করছে, কারো করে তার জোক শুনে হাসি আর আসছে না, তবু হাসির ভান করছে, কারণ সামনে জিএম স্যার একটা প্রমোশনের ঘোষণা করবেন। খলিলুর রহমান রেফারেন্স ছাড়া প্রমোশন অসম্ভব, তাই তাকে খুশি রাখতে তার জোকস শুনতেই হবে। রোদেলা নিজের ডেস্কে চুপচাপ বসে আছে। তাসরিফ এই অফিসে কেয়ারটেকার মিন্টুর কাছ থেকে চায়ের কাপটা নিয়ে রোদেলার দিকে এগিয়ে যায়। রোদেলা তাসরিফের দিকে মাথা তুলে তাকাতে তাসরিফ একটা ধাক্কার মতো খায়। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, যা আগে হতো না রোদেলাকে দিয়ে। সে খানিকটা ঘামছে, যদিও তার চোখ দেখে রোদেলা সবটা বুঝে ফেলছে। একটা শুকনো হাসি দিয়ে তাসরিফ বিনয়ের সাথে বলে, আপনার বোনের কী খবর? এই তো বাড়িতে নিয়ে গিয়েছে 3 দিন হলো, স্লান হেসে বলে রোদেলা। তারপর আবার বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেদিনের জন্য। তাসরিফ কথাটা শুনে যেন বিনয় নুয়ে যায়। প্লিজ, ধন্যবাদের কিছু নেই, মানুষ হিসেবে আমার কর্তব্য। রোদেলা শুকনো হাসি দিয়ে আবারও নিজের কাজে মন দেয়। তাসরিফ বোকার মতো দাঁড়িয়ে থেকে তারপর নিজেই নিজেকে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন তাসরিফ? ধন্যবাদ তো দিয়ে দিয়েছে, আর কি শুনতে চাচ্ছ? তুমি এই একটা উপকার করেছো মাত্র, আর বিনিময়ে সে আই লাভ ইউ বলবে নাকি?
বোকার মতো দাঁড়িয়ে না থেকে নিজেকে ছ্যাবলা ধরনের পুরুষ প্রমাণ না করে নিজের কাজ করো গিয়ে। তাসরিফ পা বাড়িয়ে নিজের ডেস্কে ফিরে যেতে উদ্যত হয়। রোদেলা পিছন থেকে বলে ওঠে, শুনুন তাসরিফ ভাই। তাসরিফের মনে হলো ঠিক এইমাত্র কেউ তার গালে একটা ঠাটিয়ে চড় মেরেছে। রোদেলা তাসরিফকে অফিসের অন্য অন্য নারী কলিগদের মতো তাসরিফ ভাই বলে রেখেছে। তাসরিফ বিব্রত হয়, সে প্রচণ্ড বিব্রত এবং আহত দৃষ্টিতে রোদেলার দিকে তাকায়। রোদেলা একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিয়ে বলে, সেদিন ব্লাড দেওয়ার সময় হাতঘড়িটা খুলে রেখেছিলেন, ওটা আর নিয়ে আসেননি, নিন ধরুন। তাসরিফ রোবটের মতো রোদেলার কাছ থেকে প্যাকেটটা নিয়ে নিজের ডেস্কে বসে। সেখানে গিয়ে সে আবারও রোদেলার দিকে তাকায়। ছেলেদের কাছে মেয়েদের পছন্দের নারীর মুখ থেকে ভাইরাগ শোনা আর দ্রৌপদীর গা থেকে বস্ত্রহরণ করা একই রকমের বাঞ্ছনীয় একটা ব্যাপার। বারবার মাথা ঘুরিয়ে রোদেলার দিকে বিরস মুখে তাকায় সে। কিছুক্ষণ পরে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। তারপর তাসরিফ হাসান রিল্যাক্স। তাসরিফ ভাই রেখেছে, ভাইয়া তো আর বলেনি। দুটো সম্পূর্ণ আলাদা, টেনশনে কিছু নেই তাসরিফ হাসান, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, আমি আমার বোনকে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকব। আপনি তাদের নোটিশ দিয়ে দিবেন ডিভোর্সটা ঝুলে থাকুক। আমি চাই না, আমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব এই সুস্থ জীবন দিতে চাই আমি। উকিলের সাথে কথা বলতে বলতে গেটের বাইরে পা রাখতে রোদেলা দাঁড়িয়ে যায়। একটু দূরেই জাহিন দাঁড়িয়ে আছে। রোদেলা খানিকটা বিব্রত হয়। তার এখন কি করা উচিত? জাহিনের সাথে কথা বলা উচিত, নাকি তাকে উপেক্ষা করে এখান থেকে রিক্সা নিয়ে যাওয়া উচিত? জাহিন এগিয়ে আসে। রোদেলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, যেন তার পা দুটো কেউ শক্ত করে আটকে রেখেছে। জাহিন রোদেলার মুখোমুখি এসে দাঁড়ায়। রোদেলাকে কয়েক পলক দৃষ্টি দিয়ে জাহিনকে বলে, এখানে কেন এসেছো? জাহিন বলে, খুব অন্যায় করে ফেলেছে বুঝি? রোদেলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, বিয়ে ঠিক হয়েছে তোমার? না, মেয়ে দেখেছে, একজন পছন্দও হচ্ছে না মায়ের। আর তোমার? তোমারই কি পছন্দ হচ্ছে না? বিয়েটা তো তুমি করছো, সংসারটা তো তুমি করবে। রোদেলা, আমরা কি আবারও একবার বসে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি না? রোদেলা হেসে ফেলে, কিসের আলোচনা? শোনো, বিয়ে নামক শব্দটার প্রতি আমার বিতৃষ্ণা জন্মে গেছে। তাই বিয়ের সম্পর্ক বা যে কোনো ধরনের কমিটমেন্ট থেকে দূরে থাকতে চাই আমি। সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনো বিয়ে টিয়ে করবো না। তুমি তোমার মায়ের পছন্দের মতো একজনকে বিয়ে করে নাও। দূর থেকে রোদেলাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায় তাসরিফ। রোদেলার সাথে সেই ছেলেটাকে। হঠাৎ করে মুখভঙ্গি বদলে যায় তাসরিফের। তাকে খুব বিষণ্ণ লাগছে। কয়েক পলক রোদেলার দিকে তাকিয়ে বাইক স্টার্ট করে সে। ক্লান্ত শরীর নিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে রোদেলা। সে বসেছে ঠিক মেঘলার মাথার কাছে। মেঘলা ঘুমিয়ে আছে। হসপিটাল থেকে বাড়িতে আনার পর থেকে সে মেঘলার সাথে এক ঘরে শোয়। যতক্ষণ বাড়িতে থাকলে মেঘলাকে একা থাকতে দেয় না রোদেলা। আয়শা সিদ্দিকা ঘরে ঢোকেন রোদেলার জন্য শরবত নিয়ে। মেঘলার মুখের দিকে তাকিয়ে রোদেলা আয়শা সিদ্দিকাকে প্রশ্ন করে, খাচ্ছে ঠিক মতো? একটু করে মুখে দেয়, তারপর প্লেট সরিয়ে নেয়। শরবত খেয়ে আয়েশার হাতে গ্লাস তুলে দিয়ে রোদেলা মেঘলার মাথায় হাত বুলিয়ে দেয়। রোদেলা হাতের স্পর্শে মেঘলা ধরপড়িয়ে উঠে বসে। রোদেলার সাথে সাথে বলে, শান্ত হও অপু, আমি রোদেলা। মেঘলা দৃষ্টি একটু একটু করে কাঁপছে। কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে সামলে নেয় সে। রোদেলা বোনকে দেখতে থাকে, তারপর বলে, বাজে স্বপ্ন দেখছিস? মেঘলা কাঁপা কাঁপা বলে বলে, আমার জীবনের থেকে বাজে নয়। রোদেলা চুপ করে থাকে। মেঘলা বলে ওঠে, ও একবারও ফোন দেয়নি তাই না? রোদেলা কিছু বলে না। সে তাকিয়েছে। একটা মেয়ে কতটা অবলা হতে পারে। নিজের জীবনের চূড়ান্ত ক্ষতির পরেও সেই মানুষটার মতো একটা ফেরাউনের কথা জিজ্ঞাসা করছে। ভালোবাসলে আসলে বুঝি অন্ধ হয়? রোদেলা তো অন্ধ হয়নি। তবে কি রোদেলা কখনোই ভালোবাসেনি? বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে রোদেলা। মেঘলা কিছুক্ষণ পর বলে ওঠে, জানিস, তোর গা থেকে কেমন একটা মামা গন্ধ পাচ্ছি আমি। রোদেলা হাসে। চোখের কোণে দুফোঁটা পানি এসে ভিড় করছে। সেটুকু হাত দিয়ে মুছে ফেলে সে। বৃষ্টি হুট করে দরজা ঠেলে ভেতরে ঢুকে দুই বোনকে দেখে অভিমানেশ্বরী বলে, কখনো তো আমাকে একটু আদর করো না কেউ? আমাকে তো একটু জড়িয়ে ধরে না? রোদেলা এক হাত বাড়িয়ে বৃষ্টিকে ডাকে। বৃষ্টি দৌড়ে গিয়ে দুই আপুকে জড়িয়ে ধরে। একটু দেরি করেই আজ অফিসে এসেছে রোদেলা। আসার পথে উকিলের চেম্বারে গিয়েছিল কথা বলতে। সেখান থেকে আসতে আধা ঘন্টার মতো লেগে গেছে। আতঙ্ক জমে গিয়েছিল প্রায়। সে ভেবেছিল অফিসে ঢুকেই হেড অফ দ্য ডিপার্টমেন্টের ঝাড়ি খাবে সে। কিন্তু সে অফিসে পৌঁছে একটু অবাক হয়। পুরো অফিসে আজ মিষ্টি বিলি হচ্ছে। কারণ জানতে মেহরিনকে বলে রোদেলা, কী ব্যাপার আপা, আজ কি বিশেষ কিছু হয়েছে অফিসে? মেহরিন খুব আনন্দিত গলা বলে, হয়েছে মানে? আজ অফিসে মতিঝিল ব্রাঞ্চ ম্যানেজার পদে প্রমোশনের নাম ঘোষণা করছে। সব তাবর তাবর সিনিয়র এমপ্লয়কে টেক্কা দিয়ে প্রমোশনটা কে পেয়েছে জানো? তাসরিফ। আমি তো আগেই জানতাম। রোদেলা অবাক হয়ে তাসরিফকে দেখে। তাসরিফ হেসে হেসে সবার সাথে শুভেচ্ছা গ্রহণ করছে। মেহরিনের দিকে তাকিয়ে রোদেলা বলে, আপনি যেভাবে খুশি হচ্ছেন মনে হচ্ছে প্রমোশনটা আপনি পেয়েছেন। আরে খুশি হব না? আমি তো ভাবছি আজকে আমার ননদের কথাটা
তুলব তাসরিফের মায়ের জ্ঞানে। ওদের বাড়িতে আমার যাওয়া আসা আছে। তাসরিফ এখন একা দাঁড়িয়ে আছে। তাকে একা দেখে রোদেলা তাসরিফের দিকে এগিয়ে যায়। তাসরিফ তার দিকে তাকিয়ে আছে। রোদেলা বলে, অভিনন্দন তাসরিফ ভাই। আবারও ভাই ডাক শুনে বেশ বিরক্ত হয়ে যায় তাসরিফ। রোদেলার অভিনন্দন গায়ে না মেখে চোখ মুখ কুঁচকে বলে ফেলে, আপনি আমাকে তাসরিফ ভাই বলে ডাকছেন কেন? আচমকা প্রশ্নটি শুনে রোদেলা খানিকটা অবাক হয়। তারপর বলে, আপনি আমার সিনিয়র, নাম ধরে ডাকবো নাকি? রোদেলার উত্তরে তাসরিফ বেশ স্বস্তি পায়। সিনিয়র বলে তাসরিফ ভাই বলে ডাকছে। মনে মনে আতঙ্ক ছিল সে। ভেবেছিল রোদেলা বলে ফেলবে, আপনি আমার ভাইয়ের মতো, তাই আপনাকে ভাই ডাকি। রোদেলা বলে ওঠে, ও সরি, আপনাকে তো এখন থেকে স্যার ডাকতে হবে, আমি ভুলেই গিয়েছিলাম। রোদেলার কথায় তাসরিফ লজ্জিত ভঙ্গিতে হেসে ফেলে রোদেলা। তাসরিফ বলতে থাকে, দেখলে তো তাসরিফ, তোমার দুজন পাশাপাশি চেয়ারে বসে আছে। 3 বছর আগেও এক বিশেষ দিনে এভাবে পাশাপাশি বসেছিল তারা। আজও তাদের জীবনের একটা বিশেষ দিন। পার্থক্য হচ্ছে, সেদিন ছিল তাদের বিয়ের স্থান, ছিল কাজী অফিস, হাতে ছিল বিয়ের রেজিস্ট্রেশন পেপার। আর আজ তাদের বিচ্ছেদের দিন। স্থান উকিলের চেম্বার, হাতে তাদের ডিভোর্স পেপার। উকিল সাইন করার নির্দেশ দিয়ে মেঘলা রোদেলার দিকে তাকায়। রোদেলা বোনের কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলে, সাইনটা করো আপু। মেঘলা কাঁপা কাঁপা হাতে কলম তুলে নেয়। এই মুহূর্তে কিছুতেই পাশে বসা মানুষটার সামনে তার কোনো রকম দুর্বলতা সে দেখাবে না। নিজেকে প্রমিস করেছে সে। মেঘলা চোখ বন্ধ করে সাইন করে দিয়ে পাথর হয়ে বসে পড়ে। চোখ দিয়ে তার অজান্তে 2 ফোঁটা তরল গড়িয়ে পড়ে। পাশ থেকে মইনুল কলম তুলে নিয়ে ঝটপট সাইনটা করে দিয়ে উঠে যায়। নাক চোখ কুচকে বলতে থাকে, নাটক শেষ, কাবিনের টাকা পরিশোধ করা আছে, এখন তাইলে যে যার পথে। দাঁড়ান। কড়া গড়া বলে রোদেলা মইনুলকে আটকায়। মইনুল মাথা ঘুরিয়ে তালায়। মেঘলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রোদেলা বলতে থাকে, এভাবে চলে গেলে তো হবে না আপু, তুই এই লোকটাকে এভাবে বিদায় দিবি? এই, এখন আবার কি নাটক শুরু করছেন দুই বোন? বিরক্ত ভাব নিয়ে বলে মাইনুল। মেঘলা অবুঝের মতো তার বোনের দিকে তাকায়। রোদেলা মাইনুলের দিকে দৃষ্টি স্থির রেখে মেঘলাকে অন্তত দৃঢ় কণ্ঠে বলে, ওই লোকটার মুখে একদলা থুতু মারা আপু। মেঘলা চমকে উঠলে। মইনুল চোখ বড় বড় করে আছে, দাঁত খেঁচিয়ে বলতে থাকে, এই এসব কোন ধরনের অসভ্যতামি, বেয়াদব কোথাকার। রোদেলা মেঘলার দিকে তাকায়। কিরে আপু, থুতু মার। মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার শরীর একটু একটু করে কাঁপছে। মইনুল উকিলকে বলতে থাকে, আপনার চেম্বারে এভাবে একজনকে অপমান করা হচ্ছে, আপনি চুপ করে আছেন। উকিল হতভম্ব ভাব কাটিয়ে উঠতে পারছে না। রোদেলার সাথে সাথে বলে, তোর মত 7 জন্মের ভাগ্য তোকে জেলের ভাত খাওয়ায়নি। আপু করুণা করেছে বলে এখানে হাত খোলা দাঁড়িয়েছিস। এই অসভ্য মেয়ে, বেয়াদব মেয়ে। মাইনুল রোদেলার দিকে তেড়ে আসে। প্রচণ্ড রাগে এসে ফুটছে। রোদেলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই মেঘলা একদলা থুতু মইনুলের মুখের উপর ছুঁড়ে মারে। হতভম্ব মইনুল মেঘলার দিকে তাকিয়ে থাকে। মেঘলা তার দিকে শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। রোদেলা চেঁচিয়ে মেঘলাকে বলে, সাবাস আপু। মইনুল টিস্যু পেপার দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলে, এই অপমান শোধ আমি তুলব মেঘলা। মেঘলা চুপচাপ দাঁড়িয়েছে। রোদেলা হেসে ওঠে, অ্যাসোসিয়েশন এক্স দুলাভাই, আমরাও প্রস্তুত আছি। মইনুল রাগে গটগট করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। মেঘলার সাথে সাথে ধপ করে ফ্লোরে বসে পড়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। রোদেলা গিয়ে বোনকে আগলে নেয়। চুপ আপু, একদম চুপ, কিচ্ছু হয়নি। মেঘলার কান্নার গতি কমিয়ে গলায় রোদেলাকে বলে, আমার যে খুব স্বাদ ছিল যে রোদেলা একটা সংসার হবে। রোদেলা বোনকে আরও শক্ত করে ধরে মৃদু স্বরে বলতে থাকে, হবে আপু, তোর একটা খুব সুন্দর সংসার হবে, একটা সুখের সংসার হবে তোর, অবশ্যই হবে। অফিসে আজ তাসরিফের পদোন্নতি উপলক্ষে ছোটোখাটো একটা পার্টি রাখা হয়েছে জেনারেল ম্যানেজার রাশিদুজ্জামানের পক্ষ থেকে। তিনি এসে ফুল দিয়ে তাসরিফকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘোষণা করে দিলেন, তাসরিফ আজ থেকে আলাদা কেবিনে দেওয়া হবে। রোদেলা চুপচাপ এক কোণায় বসে আছে। তারা এখন আছে 7তলা সেমিনার হলে। তার হাতে একটা কোকের বোতল। একটু চুমুক দিতে বোতলটা দূরে সরিয়ে রেখে সবাই কত আনন্দ হইচই করে কথা বলছে, হাসছে, অথচ সে এখানে চুপচাপ বসে আছে। এটা অন্য সবার কাছে যেমন ভালো লাগে না, তেমনি তার কাছেও যথেষ্ট অস্বস্তিকর। কিন্তু সে কি করবে, তার যে এত হই হুল্লোড় ভালো লাগে না কখনোই। তার উপর এখানে জিএম স্যার আছে। রোদেলা একটু ইচ্ছে করছে না তার চোখের সামনে বসতে পারি। রোদেলা মুখ তুলে তাকিয়ে তাসরিফকে দেখে। তারপর একটা স্লান হাসি দিয়ে কিছুটা সরে বসে তাসরিফকে সোফাতে জায়গা ছেড়ে দেয়। তাসরিফ বসে পড়ে। রোদেলার দিকে এক পলক তাকিয়ে বলে, চুপচাপ বসে আছেন কেন? আসলে খুব মাথা ব্যথা। তাসরিফ মৃদু হাসে বলে, আপনি এখানে এসে কেন বসে আছেন তা আমি জানি। রোদেলা একটু অবাক হয়। চোখ তুলে তাসরিফের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। তাসরিফ বলে, জিএম স্যারের জন্য, তাই না? রোদেলা কিছু বলে না। তাসরিফ বলতে থাকে, জিএম স্যারের একটা নীতি আছে জানেন, সে কখনো বিবাহিতা মেয়েদের বিরক্ত করে না। আপনি একটা বিয়ে করে ফেলুন, দেখবেন আপনাকে আর বিরক্ত করবে না।
রোদেলা তাসরিফের দিকে শীতল দৃষ্টিতে তাকায়। তাসরিফ খানিকটা ঘাবড়ে গিয়ে মনে মনে বলে, এই রে, এরকম একটা সস্তা ধরনের রসিকতা করেই ফেললাম, মাইন্ড করলো না তো আবার। রোদেলা উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ রেখে বলে, আমি উঠছি, পরিবেশটা আমার সাথে যাচ্ছে না, গিয়ে বরং একটু কাজ করি। রোদেলা চলে যাওয়ার পরে কয়েক মুহূর্ত পর্যন্ত তাসরিফ সেদিকে তাকায়। এই মেয়েটার কি দুটো মুড বদল করে, চট করে মাথায় একটা পরিকল্পনা ঘুরঘুর করতে থাকে। সেও এখান থেকে জিএম স্যারের মতো রোদেলাকে নিজের কেবিনে ডেকে নিয়ে বিরক্ত করবে। রোদেলাকে প্রতিদিন কেবিনে ডেকে নিয়ে গম্ভীর কণ্ঠে বলবে, মিস রোদেলা, আপনি 1 ঘন্টা আমার সামনে বসে থাকবেন। আপনার আজকের কাজ হচ্ছে 1 ঘন্টা আমার সামনে বসে বসে হাসা। আপনি হাসবেন, আমি দেখব। কথাটা ভেবে তাসরিফ আনমনে হেসে ফেলে। বৃষ্টি, তুই ঠিক আছিস তো? রোদেলার ডাক শুনে বৃষ্টি খানিকটা উঁচুতে মুখ তুলে তাকায়। চোখ দুটো লাল হয়ে গিয়েছে প্রচণ্ড জ্বরের কবলে। ধীরে ধীরে জবাব দেয়, এখন কিছুটা কম আছে আপু। রোদেলা ব্যাগ গোছাতে গোছাতে বৃষ্টির দিকে না তাকিয়ে বলে, আমি আপুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, আপুর শরীরটা ঠিক যাচ্ছে না, তুই একটু একা থাকতে পারবি? আমরা যাবো আর আসবো। কেন, বাবা আর আন্টি কোথায়? তারা তো বাড়ি নেই। ও, তোকে বলা হয়নি? তুই তখন ঘুমাচ্ছিলি। কাল রাত 1টার দিকে আন্টির বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, ওনার মা মারা গেছে, বয়স হয়েছিল অনেক। বাবাকে নিয়ে আন্টি ফজরের দিকে রওনা হয়েছে, তাই তুই টের পাসনি কিছু। ও, মৃদু স্বরে বলে বৃষ্টি। রোদেলা বলে, দুপুরের আগে চলে আসবো, রান্না করা আছে, খেয়ে নিস, জ্বর উঠলে আমাকে ফোন দিস, ঠিক আছে? বৃষ্টি মাথা নাড়ায়। রোদেলা মেঘলাকে নিয়ে চলে যায়। বৃষ্টি হাত বাড়িয়ে ফোন তুলে নেয়। আদিল 17বার কল করেছিল তাকে। বৃষ্টি আনমনে হেসে বলে, এই পাগল ছেলেটায় এই একটা বদভ্যাস। বৃষ্টি ফোন না তুলতেই ফোন দিতেই থাকে, বুঝতেই চায় না এর জন্য বৃষ্টি বিপদে পড়তে হয়। আদিলের নাম্বার দিতে দিতে সাথে সাথে আদিল ফোন রিসিভ করে বলে, কী অবস্থা তোমার? আমি তো টেনশন করছিলাম জানো। আদিল, আপু ছিল পাশে, তুমি কেন এত পাগলামি করো? আচ্ছা, আর করবো না। জ্বর কি বেশি? এতক্ষণ ছিল না, আবারও মনে হচ্ছে জ্বর উঠছে গায়ে, অসহ্য লাগছে খুব। ঘন নিঃশ্বাসে নিচ্ছে বৃষ্টি। সত্যি খুব কষ্ট লাগছে, ডাক্তার দেখাবো না? এখানে বসে থাকবে? বাড়িতে কেউ নেই? বাবা আন্টিকে নিয়ে কিশোরগঞ্জে গেছে, মেজো আপুকে নিয়ে বড় আপুকে ডাক্তারের কাছে, দুপুরে ফিরবে। বিকেলে আবুকে বলবো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। এত টেনশন করো না তুমি। বাড়িতে কেউ নেই না? বৃষ্টি হাঁপাতে থাকে, জ্বরের তীব্রতা বাড়ছে। আদিল জানে বৃষ্টি রাজি হবে না, তবুও খুব সাহস করে বলে ফেলে, আমি আসবো বৃষ্টি, তোমার খুব দেখতে ইচ্ছা করে, 5 মিনিটের জন্য আসি প্লিজ বৃষ্টি। কয়েক মুহূর্ত চুপ করে থাকে দুজনে। আদিল অবাক করে দিয়ে বৃষ্টি অস্পষ্ট স্বরে বলে ওঠে, এসো, আমারও তোমাকে দেখতে ইচ্ছা করে খুব। ডাক্তার চেম্বারে প্রচুর ভিড়। মেঘলাকে ওয়েটিং রুমে একটা ফাঁকা সিটে বসিয়ে রেখে রোদেলা দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর ঘড়িতে সময় দেখছে সে। তারা এসেছে নারী ও শিশু বিশেষজ্ঞ ডক্টর নাফিজা রহমান চেম্বারে। ওয়েটিং রুমে যারা বসেছেন তারা বেশিরভাগ নবাগত মা ও শিশু। কিছুক্ষণ পরে পুরো রুম কাঁপিয়ে কেঁদে ওঠে তারা। একজনের কান্না থামতে আরেকজন কেঁদে ওঠে। সে সদ্য প্রস্ফুটিত ফুলগুলোর কান্না যন্ত্রণা মেঘলা মস্তিষ্কে তীব্র যন্ত্রণা সৃষ্টি করে, বুকের মধ্যে হাহাকার লাগিয়ে দেয়। মেঘলা শাড়ির আঁচল খামচে ধরে বসে আছে। চোখের পানি আটকে রাখার যুদ্ধে সে জয়ী হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোদেলা তার বোনকে ভালো করে লক্ষ্য করে। তার ইচ্ছে করছে মেঘলাকে এখান থেকে সরিয়ে নিতে, ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। এর মধ্যে রোদেলাদের ডাক পড়ে ডাক্তারের কেবিনে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো কিনে নেয় রোদেলা। মোট 3,000 টাকার বিল হয়েছে। মেঘলা পাশে দাঁড়িয়ে দেখছে, মনে মনে ভীষণ অপরাধবোধে ভুগছে সে। হসপিটালে এতগুলো টাকা বিল হয়েছে, যা সবটাই রোদেলা দিয়েছে। এখন আবার 3,000 টাকার ওষুধ, এর পিছনে এত টাকা খরচ করছে মেয়েটা। চাকরি করে যেটুকু পাচ্ছে পুরোটাই সংসারের পিছনে খরচ করছে। তার উপর এখন মেঘলা এসে রোদেলাকে বাড়তি খরচ দিচ্ছে। এত খাঁটি মেয়েটা নিজের জন্য কখনো শখ করতে দেখে না রোদেলাকে। মেঘলা মনে মনে সিদ্ধান্ত নেয়, পুরো সেরে উঠলে সেও একটা চাকরি করবে। তার জীবনটা তো শুরু হতে না হতেই শেষ হতে গেল, কিন্তু সে রোদেলার জীবনটা এভাবে হেলায় ফেলায় শেষ হতে দিবে না। ওষুধ কিনে একটা সিএনজি ঠিক করে 2 বোন সিএনজিতে উঠে বসে। রোদেলা চিন্তিত ভঙ্গিতে বসেছে, ডান হাত দিয়ে ফোনটা কানে ধরে রেখেছে সে। মেঘলা বলে, কাকে ফোন দিচ্ছিস? বৃষ্টিকে। ফোন ধরছে না। জ্বর উঠলো নাকি? টেনশন হচ্ছে খুব। চিন্তা করিস না, ঘুমাচ্ছে বোধহয়। সারাদিন এত চিন্তা করিস কেন বলতো? একটু নিজের দিকে তাকা, চেহারা দেখছিস কেমন বুড়ি বুড়ি লাগে তোকে। রোদেলা হেসে বলে, আসলে আপু, এখন 2 মিনিট টেনশন ছাড়া বসে থাকলে মনে হয় এভাবে বসে থাকা ঠিক না। আমার অবশ্য টেনশন করা উচিত কিছু নিয়ে। মেঘলা বোনের কথা স্লান হাসে। সিএনজির ভাড়া মিটিয়ে পড়ে তারা অ্যাপার্টমেন্টের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে দুজন। আজ অ্যাপার্টমেন্টের পরিবেশটা কেমন অদ্ভুত ঠেকছে রোদেলার কাছে। সিঁড়ি বেয়ে এত ওঠানামা করে সে কখনো কোনো ফ্ল্যাটের দরজা খোলা দেখেনি সে। আজ লোকজন এভাবে নিজেদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে কেন? উপর থেকে কোনো হট্টগোলের আওয়াজ আসছে। উপরে তো 4তলা, আর সেখানে একটা মহিলা মাদ্রাসা রয়েছে। কিছু কি হয়েছে? কিন্তু 4তলায় এসে অস্বাভাবিক কিছু চোখে পড়ল না, বরং হট্টগোলের আওয়াজ আসছে 6তলা থেকে। রোদেলা দ্রুত সিঁড়ি পায়ে
সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। তাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে এই অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার এবং নিচতলার কিছু মহিলা উকি দিচ্ছে ভেতরে। ভেতর থেকে বাড়ির বলা দিদারুল ইসলাম রাশভারী গলায় আওয়াজ ভেসে এসছে। সে কাউকে ধমকাচ্ছে। রোদেলা তড়িঘড়ি করে দরজা ঠেলে ভেতরে ঢুকে। তার পিছু পিছু ঢুকে মেঘলা। বসার ঘরে বাড়িওয়ালা দিদারুল ইসলাম বসে আছে। আরে রয়েছে এই অ্যাপার্টমেন্টের কিছু পরিচিত মুখ, যাদের সাথে রোদেলার কখনো তেমন কথা হয়নি। বসার ঘরে এক কোণে বসে কাঁদছে বৃষ্টি। বৃষ্টিকে এভাবে কাঁদতে দেখে রোদেলা চমকে ওঠে। তার চেয়ে বেশি অবাক হয় বৃষ্টির পাশে ছেলেটিকে দেখে। এই ছেলে এখানেও চলে এসেছে, কত বড় সাহস! ও বৃষ্টির সাথে উল্টোপাল্টা কিছু করে না তো? রোদেলা আটকে উঠে কথাটি ভেবে চেঁচিয়ে বলে ওঠে, এখানে কি হচ্ছে, কি হচ্ছে এখানে? বাড়িওয়ালা দিদারুল ইসলাম তার পান খাওয়া লাল দাঁতগুলো বের করে বলে, অনেক কিছু হয়ে গেছে এখানে, এখনও অনেক কিছু বাকি আছে। রোদেলা কিছু বুঝতে পারে না। মেঘলা দৌড়ে গিয়ে বৃষ্টিকে ধরে। রোদেলা আদিলের দিকে তেড়ে যায়। এই ছেলে, তুমি এখানে কি করছো? তোমার কত বড় সাহস, তুমি বাসায় এসে বৃষ্টিকে বিরক্ত করছো? আদিল মাথা নিচু করে বসে আছে। বৃষ্টি কেঁদেই যাচ্ছে। দিদারুল ইসলাম বলে ওঠে, ও কথাটা ভুল রোদেলা, এই ছেলেটা বিরক্ত করতে আসেনি। তোমার এই দুধের বাচ্চা বোনটি তাকে ফাঁকা বাড়িতে ডেকে এনেছে বিরক্ত করার জন্য। রোদেলা চমকে ওঠে দিদারুল ইসলামের কথায়। দিদারুল ইসলাম বলে, ছি, এই অ্যাপার্টমেন্টে একটা মহিলা মাদ্রাসা রয়েছে, আর এখানে কি নাকি তোমার বোন ফাঁকা বাড়িতে তার প্রেমিক নিয়ে। মুখ সামলে কথা বলুন, চেঁচিয়ে উঠছে রোদেলা। দিদারুল ইসলাম বলে, চেঁচিও না। দুজন অবিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে ফাঁকা বাড়িতে দেখলে কি ভাববো? তারা এখানে কি করছিল? রোদেলা বৃষ্টির দিকে তাকায়। তার মস্তিষ্কে কাজ করছে না। কি হতে যাচ্ছে এখান থেকে? তিনতলায় একজন লোক বাড়িওয়ালাকে বলে, এখন কাজী ডেকে এদের বিয়ে পড়ে দিন। এত বড় অনাচার ব্যভিচার দেখে চুপ করে বসে থাকা যায় না। আমরাও এর ভাগিদার হব। ছেলে মেয়ে যখন একে অপরকে ভালোবাসে তখন বিয়ে পড়িয়ে দিন। ছেলের বাড়িতে খবর দিন। দিদারুল ইসলাম মাথা নাড়ায়। রোদেলাকে ধমক দিয়ে বলে, বিয়ে পড়িয়ে দিন মানে? ফাজলামি হচ্ছে? আমার বোনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? দিদারুল ইসলাম রোদেলাকে থামিয়ে দিয়ে বলে, তুমি যে একটা বেয়াদব মেয়ে তা তো আমরা সবাই জানি। তবে শোনো মেয়ে, তোমার বোনকে তুমি বিয়ে দাও, কেটে নদীতে ভাসিয়ে দাও, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার অ্যাপার্টমেন্টে মহিলা মাদ্রাসা আছে, এই তল্লাটে আমার সুনাম রয়েছে। এখানে এই ব্যভিচারিণী আমি বরদাস্ত করব না। 3 দিনের মধ্যে তোমরা আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে দিবে। তোমার এই চরিত্রহীনা বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে। রোদেলার মাথা ঘুরছে। তার মনে হচ্ছে সে এক্ষুনি পড়ে যাবে। বাড়িওয়ালা দিদারুল ইসলাম তার বাকি লোক ফ্ল্যাট থেকে বের করে দিল। রোদেলা আদিলের দিকে তেড়ে আসে। এই অসভ্য ছেলে, তুমি এক্ষুনি এখান থেকে বের যাও, এক্ষুনি। আদিল চোখ তুলে রোদেলার দিকে তাকায়। সে প্রচণ্ড ভয় পাচ্ছে রোদেলাকে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপু, বৃষ্টির কোনো দোষ নেই, ও আমাকে ডাকেনি, ওকে ভুল বুঝবেন না। তোমাকে এই মুহূর্তে যেতে বলছি আমি, নয়তো আমি পুলিশে রাখবো। আদিল বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি তার দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে কাঁদছে। আদিল উঠে দরজার কাছে যায়। আজ তার জন্য বৃষ্টিকে এত বড় বিপদে পড়তে হয়েছে। সে পেছনে ফিরে বৃষ্টিকে আরও একবার দেখে রোদেলা আসে আদিলের মুখের সামনে ধপ করে দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে রোদেলা বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, বিশ্বাস করো আপু, আমরা খারাপ কিছু করিনি, তুমি বিশ্বাস করো। রোদেলা গিয়ে প্রচণ্ড জোরে বৃষ্টির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জ্বরের ধাক্কা সামলাতে না পারে বৃষ্টি মেঘলার গায়ের উপর পড়ে যায়। মেঘলা বৃষ্টিকে আগলে রেখেছে। কাতর কণ্ঠে রোদেলাকে বলে, মাথা ঠান্ডা কর রোদেলা। মেয়েটার গায়ে প্রচণ্ড জ্বর। রোদেলা মেঘলার কথাতে মাথা ঠান্ডা করে না। বৃষ্টির চুলের মুঠি ধরে ওকে টেনে তোলে, চেঁচিয়ে বলে, অসভ্য মেয়ে কোথাকার, নিজের এত বড় সর্বনাশ করে ফেললি। আপু, তুমি বিশ্বাস করো, আমি খারাপ কিছু করিনি। ও শুধু আমাকে দেখতে এসেছিল, খারাপ কিছু করিনি আমরা। কাঁদতে থাকে বৃষ্টি। রোদেলা ওকে ধাক্কা দিয়ে মেঘলার গায়ে ফেলে দিয়ে বলে, নিজে ধপ করে ফ্লোরে বসে হাঁপাচ্ছে সে। কয়েক মুহূর্ত পরে বলতে থাকে, নিজের জীবনের কোনো স্বপ্নই পূরণ হলো না আমার। দিনরাত শুধু ভাবতে থাকি, নিজে যা যা করতে পারিনি বোনটাকে দিয়ে সেটা করাবো। কখনো তোর কোনো ব্যাপারে অবহেলা করিনি। ভালো স্কুল, ভালো কলেজ, ভালো টিচারের কাছে টিউশন পড়তে দাও, সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করেছি তোকে। সব সময় বাসে যাতায়াত করি, কারণ 2 টাকা বাঁচলে সেটা তোর আর একটা ভালো ড্রেস হবে। তুই তোর বড়লোক বান্ধবীদের পাশে নিজেকে মানিয়ে নিতে পারবি। আর তুই আমার তোকে মানুষ করার সব চেষ্টায় পানি ঢেলে এখানে বসে একটা নেশাখোরের সাথে। মেঘলা বৃষ্টিকে রেখে এসে রোদেলাকে ধরে। রোদেলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সব শেষ আপু। হতভাগী নিজেই বুঝতে পারছে না ওর কি সর্বনাশ করে ফেলছে। রোদেলা হাঁপাতে থাকে। এতক্ষণ ধরে চেঁচিয়ে কথাগুলো বলে দেয়, খুব ক্লান্ত লাগছে সে। মেঘলা রোদেলাকে ধরে রেখেছে। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে থাকে। তারপর মেঘলা বৃষ্টির দিকে তাকিয়ে বলে, কেন করলি এমন? একবারও ভাবলি না এর পরিণতি কী হতে পারে? বৃষ্টির মুখে কোনো কথা আসছে না। এতবার করে সে বলছে সে খারাপ কিছু করেনি। আজ
তবুও তাকে কেউ বিশ্বাস করছে না। রোদেলা মেজের দিকে তাকিয়ে মেঘলাকে বলে, আপু ওকে জিজ্ঞাসা করে কতদিন ধরে চলছে এসব? আমরা যখন বাসায় থাকতাম না, ওই ছেলে কি প্রায় আসতো বাড়িতে? ওকে জিজ্ঞাসা করো। বৃষ্টি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর হাঁটু গেড়ে রোদেলার সামনে গিয়ে বসে পড়ে। রোদেলা বৃষ্টির থেকে মুখ ঘুরিয়ে নেয়। আপু ও কখনো আসেনি এ বাড়িতে। আজ আমি অসুস্থ ছিলাম তাই এসেছি। তুমি বিশ্বাস করো আমি অমন বাজে মেয়ে নেই। রোদেলা বোনের দিকে শীতল দৃষ্টিতে তাকায়। কী ভেবেছিস যে নিজের প্রেমিকার জন্য নিজের পড়াশোনা, আমার স্বপ্নকে জলাঞ্জলি দিবি? উচ্ছন্নে গিয়েছিস? তোর সেই গাঁজাখোর প্রেমিক তোকে বিয়ে করবে শেষমেশ। তোর উপর থেকে মন উঠে গেলেই তোকে ছুঁড়ে ফেলে দিবে। এতটুকু বোঝার বুদ্ধিমত্তা থাকলে আজ এমন কাজ করতিস না। আপু ওই ধরনের ছেলে নয়, খুব ভালো ছেলে। তুমি দয়া করে বিশ্বাস করো ও আমার সাথে খারাপ কিছু করেনি আজ। তুই আমাকে আপু বলে ডাকবি না, খবরদার। বৃষ্টি আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে বোনের দিকে। রোদেলা বলতে থাকে, বড় আপুকে দেখে কোনো শিক্ষা হয়নি তোর? আমাকে দেখেও কোনো শিক্ষা হয়নি তোর? নিজের আশেপাশে এত রং বেরঙের পুরুষ দেখেছি, তবুও শিক্ষা হয়নি তোর? সামনে তোর জীবন গড়ার সময় আর তুই ছিছি। বৃষ্টির চোখ মুখ বেয়ে পানি গড়িয়ে পড়ে মেজে অপর ধিক্কার শুনে। রোদেলা উঠে গিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। মেঘলা গিয়ে দরজা ধাক্কাতে থাকে। রোদেলা, দরজা খোল, এখান থেকে যাও বাবু, আমি একটু একা থাকবো কিছুক্ষণ, যাও এখান থেকে। মেঘলা ঘুরে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাসায় কিছু হয়েছে? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? রুহুল আমির উৎকণ্ঠা নিয়ে বলে রোদেলাকে। রোদেলার গলার স্বর স্বাভাবিক রেখে বলে, ঠান্ডা লেগেছে বাবা। তোমরা কি আজ ফিরবে? তা বলা যাচ্ছে না, তোর আন্টি খুব কান্নাকাটি করছে। আচ্ছা ঠান্ডা লাগিয়ে বসে আছিস কেন? সবাই বৃষ্টিকে দেখে এসেছে, খুব খুব করে কাশছিল খুব। ওষুধ খা, অলসতা করবি না। রোদেলা ফোন কেটে থমথম মুখ করে নিয়ে বসে থাকে। মেঘলা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছিস? রোদেলা ব্যাগের মধ্যে ফোনটা ঢুকে নেয়। বলে, ভুলে গেলে 3 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে। জলদি একটা ফ্ল্যাট খুঁজে না পেলে মালামাল নিয়ে রাস্তায় থাকতে হবে। তাই এত রাতে। রাত কোথায়? মাত্র 8টা। এক্ষুনি খুঁজে যাব আমি। তোমার ছোটো বোনকে দয়া করে বলে দিও আজ থেকে বাসা থেকে না বেরোতে। ওর এই চুনকালি মাখা মুখটা নিয়ে বাইরে নামার প্রয়োজন নেই। বাসায় চেঞ্জ করা হলে যা ইচ্ছে করুক। রোদেলা চলে যায় বাসা খুঁজতে। বৃষ্টি নিজের বিছানায় শুয়ে আছে। আদিল বারবার ফোন দিয়ে যাচ্ছে, সে ফোনটা রিসিভ করছে না। কয়েক মুহূর্ত পর শুয়ে উঠে বসে। তার বুকে অসহনীয় ব্যথা শুরু হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে তার। হাতে ফোনটা তুলে নিয়ে আদিলকে মেসেজ লেখে, আমাকে বিয়ে করবে আদিল? আমাকে 2 দিন সময় দিলাম ভাবার জন্য, ভেবে আমাকে জানাও। মেসেজটা পাঠিয়ে হাঁটুতে মাথা রেখে বসে থাকে 2 মিনিট। ঠিক 2 মিনিট পরে ফোনের নোটিফিকেশান টুংটাং আওয়াজ। মাথা তুলে ফোন দেখে সে। কালকে বিকেলে তৈরি থেকো, আমি সব ব্যবস্থা করছি। গলির মাথা থেকে আমার এক সাফিন গিয়ে তোমাকে নিয়ে আসবে। ভোটার আইডি কার্ড সাথে রেখো। বৃষ্টি মেসেজটা পড়ে ফোনটা দূরে সরিয়ে রেখে চোখ বন্ধ করে বসে থাকে নিজের বিছানায়। এটা কিসের কাগজ? খলিলুর রহমান ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কাগজটা, তারপর রোদেলার দিকে তাকিয়ে বলে, 5 দিনের লিভ নিচ্ছ? কিন্তু কেন? বিয়ে টিয়ে করছো নাকি? খলিলুর রহমান রসিকতায় রোদেলা কিঞ্চিত বিরক্ত হন, কিন্তু তার বিরক্ত সে প্রকাশ করে না। স্যার বাসা চেঞ্জ করছে, সব কিছু গোছগাছ করার জন্য একটু সময় লাগবে। একদিনে তো সব সম্ভব না। আর এছাড়া আমার ব্যক্তিগত কিছু কারণ আছে। সে ঠিক আছে, তবে একটা আমাদের ব্রাঞ্চ ম্যানেজার তাসরিফ হাসানের কাছে নিয়ে যাও। কর্মচারীর ছুটি সংক্রান্ত বিষয়টা এখন থেকে তার তত্ত্বাবধানে পরিচালিত থাকবে। দরজা ঠেলে মাথা বাড়িয়ে রোদেলা বলে, আসতে পারি স্যার? সকাল সকাল কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠের আওয়াজ পেয়ে তাসরিফ অনেকটা খুশি হয়। রোদেলা তার দিকে তাকিয়ে আছে, তার অনুমতির অপেক্ষা। তাসরিফ খানিকটা বিব্রত হয় বটে। এভাবে রোদেলার মুখে স্যার ডাক শুনতে তার ভালো লাগছে না। সে কলম দিয়ে কিছু একটা লিখছিল। রোদেলার দিকে তাকিয়ে বলে, আসুন। রোদেলা কেবিনে ঢোকে। তাসরিফ রোদেলার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। জানলা থেকে রোদেলা এসে রোদেলার মুখের উপর পড়েছে। সাথে ভয়ঙ্কর সুন্দর লাগছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। রোদেলা তাসরিফের ডেস্কের কাছে গিয়ে দাঁড়ায়। রোদেলাকে চেয়ারে বসার নির্দেশ দিয়ে তাসরিফ বলে, বলুন। রোদেলা চেয়ার টেনে বসে। তারপর বলে, খলিলুর রহমান স্যার আপনার কাছে পাঠিয়েছেন। আমার ছুটির আবেদনটা দয়া করে মঞ্জুর করুন। রোদেলার আবেদনপত্র এগিয়ে দেয় তাসরিফের দিকে। তাসরিফ কাগজটা নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থাকে। মনে মনে ভাবলো, কী ব্যাপার মিস মেজাজি, একসাথে 5 দিনের ছুটি নিচ্ছেন। একটানা 5 দিন আপনাকে, আপনার এই পেঁচা মতো মুখটাকে না দেখতে পেলে যে আমার অবস্থা বেহাল হয়ে যাবে। তারপর মুখে বলে, কেন অসুস্থতার কথা উল্লেখ করেনি? লিখেছেন ব্যক্তিগত কারণ। কেউ অসুস্থ না থাকলে একটানা 5 দিন ছুটি নেওয়ার পেছনে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হয় মিস রোদেলা। কথাটি বলে তাসরিফ নিজের প্রতি নিজেই বিরক্ত হন। এমন বস টাইপের আচরণ করলে এই পেঁচামুখে এই জন্মে তার প্রেমে পড়বে না, সে জানে।
তবুও তাকে জানতে হবে রোদেলা কেন এতদিন ছুটি নিতে চাইছে। রোদেলা কয়েক মুহূর্ত চুপ থেকে বলে ওঠে, এই অফিসের নিয়ম অনুযায়ী একজন এমপ্লয়ি মাসে 3টা লিভ পাবে। এ যাবৎ কাল আমি আমার লিভগুলো নিয়ে নিই। অফিসের নিয়ম আমি ধরতে যাই না। তাহলে আমার অসংখ্য লিভ পাওনা আছে, আমি যে কোনো সময় সেগুলো নিতে পারি। আর কোনো এমপ্লয়ি তার ব্যক্তিগত কারণে লিভ নিচ্ছে, নাকি অসুস্থতার জন্য লিভ নিচ্ছে, নাকি বিয়ের পাত্রী দেখার জন্য লিভ নিচ্ছে, সেটা এই অফিস কর্তৃপক্ষের হস্তক্ষেপের বিষয় না স্যার। তাসরিফ রোদেলার কথায় বিব্রত হয়। সে যে পাত্রী দেখার জন্য লিভ নিত তা রোদেলা কীভাবে জানতে পারলো? লজ্জিত ভঙ্গিতে হেসে ফেলে তাসরিফ। রোদেলার মুখে কোনো ভাবান্তর নেই। তাসরিফ বলে, আপনার ছুটির আবেদন মঞ্জুর করা হলো। ধন্যবাদ স্যার। ঠান্ডা গলায় জবাব দেয় রোদেলা। তাসরিফ একবার ভাবলো রোদেলাকে বলবে যাতে সে তাসরিফকে স্যার না ডাকে, কিন্তু পরে ভাবলো স্যার না ডাকলে আবারও তাসরিফ ভাই তাসরিফ ভাই বলবে, ডাকতে শুরু করে দিবে, তাহলে তো মহাবিপদ। রোদেলা উঠে দাঁড়ায়। আসছি স্যার বলে তাসরিফের কেবিন থেকে বেরিয়ে যায়। তাসরিফ দরজার দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলতে থাকে, একদিন এই মহিলাকে যে সম্মতি করে বিয়ে করবে, আজীবনের জন্য তার একান্ত ব্যক্তিগত প্রিয় বানিয়ে রাখবে। সেখানে কোনো ছুটি ছাটা থাকবে না, বেতন হবে প্রতিদিন অসংখ্য অদৃশ্য চুমু। এই ভয়ঙ্করই সরাসরি এত চুমু খাওয়ার সাহস নেই, তাই অদৃশ্য চুমু। মেঘলা, এই মেঘলা। রুহুল আমিনের ডাকে দু চোখ মেলে তাকায়, তাড়াহুড়ো করে উঠে বসে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বুঝতে চেষ্টা করে এখন সকাল না বিকাল। রুহুল আমিন তার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়েছে। কিরে, হঠাৎ জাগিয়ে দিলাম বলে ভয় পেয়েছিস? চোখ ডলতে ডলতে মেঘলা বলে, না, তোমরা কখন এলে? এইমাত্র। আচ্ছা, দরজা এভাবে খুলে রেখে ঘুমাচ্ছিলি কেন? আর বৃষ্টি কোথায়? কোনো বন্ধুর বাড়িতে গেছে। মেঘলা হতভম্ব হয়ে রুহুল আমিনের দিকে তাকায়, ভয়ার্ত কণ্ঠ বলে, বৃষ্টি বাড়ি নেই? না, দরজা খোলা ছিল। ধরপড়িয়ে খাট থেকে নেমে পড়ে মেঘলা। অসুস্থ শরীরটা সায় দিচ্ছে না, তবুও প্রায় দৌড়ে গিয়ে হাতে ফোন তুলে নেয়। রুহুল আমিন পেছন থেকে ডাকাডাকি করছে, আরে কী হয়েছে বলবি তো? কাকে ফোন দিয়েছিস? মেঘলা তার বাবার কথায় কোনো উত্তর দেয় না। রোদেলা ফোন দেওয়া অন্তত জরুরি। 2বার রিং হতে ওপাশ থেকে রোদেলা কলটা রিসিভ করে। হ্যাঁ আপু বলো। খুব ক্লান্ত রোদেলা কণ্ঠে বোঝা যাচ্ছে। মেঘলা চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, রোদেলা, বৃষ্টি বাড়িতে নেই। অফিসের কাজ শেষ করে মাত্র উঠে যাচ্ছিল রোদেলা। মেঘলার কথায় ধপ করে চেয়ারে বসে পড়ে। বাড়িতে নেই মানে? কোথায় গেছে তুমি দেখোনি? আমি বিকেলে ঘুমিয়েছিলাম রোদেলা। বাবা এসে ডেকে বলল বাড়িতে কেউ নেই, দরজা নাকি খোলাই ছিল, ওর ফোনটা ফেলে রেখে গেছে। রোদেলার চোখ দুটো বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, চিন্তা করো না, বাবাকে চিন্তা করতে নিষেধ করো। তুমি ওর বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ফোন দিতে থাকো, আমি আসছি। অফিস থেকে নেমে একটা সিএনজি নিয়ে নেয়। সিএনজিতে উঠে প্রথমে কল দেয় রুবায়েত ফরাজির কাছে। বৃষ্টি ওখানে গিয়েছে কি না তাই জানতে চাই। রুবায়েত ফরাজির থেকে না বোধক উত্তর পেয়ে ফোন কেটে দিয়ে চুপচাপ বসে থাকে। রোদেলার এই ছোট্ট বোনটা বরাবর অভিমানী ছিল। কালুকে মারধর করে রোদেলা সারা রাত তীব্র অনুশোচনায় ঘুমাতে পারেনি। প্রচণ্ড অভিমান নিয়ে কোথায় গেল আদরের বোনটা? ও ঠিক আছে তো? নিজের কোনো বিপদ ঘটিয়ে ফেলবে না তো? আদিল ঘামছে, হৃদস্পন্দন বেড়ে গিয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। সে বিশ্বাস করতে পারছে না তার পাশে বসে থাকা মেয়েটির এখন থেকে তার বউ। তার ইচ্ছে করছে চিৎকার করে পুরো দুনিয়াটাকে জানিয়ে দিতে, এই দেখো সবাই, এই পুতুলের মতো সুন্দর মেয়েটি আমার বউ। তারা এখনও কাজী অফিসে নগদ 20,000 টাকার কাবিনে তাদের বিয়ে হয়। আদিলের জমানোটা পুরোটা এসে দিয়ে দিয়েছে বৃষ্টির হাতে। বিয়ের রেজিস্ট্রি পেপারে 2জন সাইন করা হয়ে গেলে কাজী বিবাহিত দম্পতির জন্য দোয়া পাঠ শুরু করতেন। বৃষ্টি, আদিল এবং তার বন্ধুরা সবাই দুহাত উঁচুতে তুলে ধরে। পেছন থেকে বৃষ্টির একজন বান্ধবী বৃষ্টির শাড়ির আঁচল টেনে তার মাথায় তুলে দেয়। নতুন বউ মাথায় ঘোমটা থাকতেই হবে। বৃষ্টি পরে আছে মেরুন রঙের একটি মণিপুরি শাড়ি। বিয়ে উপলক্ষে আদিল গিয়ে কিনেছে বৃষ্টির জন্য। নিজে পরেছে একটি মেরুন রঙের পাঞ্জাবি। পাঞ্জাবিটা অবশ্য আগের থেকে কেনা। কাজী আমিন বলার সাথে সাথে বৃষ্টি হঠাৎ ফুপিয়ে কাঁদতে শুরু করে। আদিল চিন্তিত ভঙ্গিতে তাকায়, উৎকণ্ঠা নিয়ে বলে, কী হয়েছে বৃষ্টি? জ্বর উঠলো নাকি আবার? বৃষ্টি মাথা তুলে আদিলের দিকে তাকায়, কেঁদে কেঁদে বলে, আদিল, খুব বড় ভুল করে ফেলেছি। আপুরা বাবারা খুব কষ্ট পাবে আদিল। আদিল হতভম্ব হয়ে বৃষ্টির মুখের দিকে তাকায়। কি বলে এই মেয়ে? এখন আবার বিয়ে ক্যান্সেল করে দেবে নাকি? হায় রে নারী জাতি, তোমাদের এত ঘন ঘন মুড সুইং হয় কেন? বৃষ্টির পাশ থেকে সাফিন বলে ওঠে, সারাদিন কিছু খাইনি, কুত্তার মতো দৌড়ানি খেতে খেতে আসছি তোদের বিয়েটা দেওয়ার জন্য। এখন যদি দুজনের একজন নাটক শুরু করিস তাহলে সত্যি সত্যি তোদের দুজনকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। সুহানা আদিলকে বলে, এখন কি করবি? নেক্সট স্টেপ কি? আন্টিকে কীভাবে ম্যানেজ করবি? বৃষ্টিকে কোথায় রাখবি? কোথায় রাখবি মানে? আমার বউ আমার কাছে থাকবে। আমার নেক্সট স্টেপ হচ্ছে ভাইয়াকে ফোন দাও, ভাইয়া সবটা ম্যানেজ করে নেবে। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে, কান্নাটা একটু বন্ধ করো প্লিজ। এই দেখো তোমার সিমেন্ট আপু মেসেজ করে জানিয়ে দিচ্ছি, কান্না থামিয়ে
চর খাওয়ার জন্য প্রস্তুত হও। আদিলের আরেক বন্ধু রাফসান সে মোবাইলটা উঁচু করে ওদের দেখিয়ে দিয়ে বলে, এই দেখ ফোন দিয়েই যাচ্ছে রোদেলা আপু। আমি তো ভাই মিথ্যে কথা বলতে পারি না, তাই ফোন ধরেছি না। বৃষ্টি ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আদিলের ইচ্ছে করছে এখন মেয়েটাকে একটা থাপ্পড় মারতে। নিজেই বিয়ে করার কথা বললো আর এখন এভাবে কেঁদে সিন ক্রিয়েট করছে। তারপর নিজেই নিজেকে মনে মনে শাসায়, আদিল কি হচ্ছে এসব? বেচারি ভয় পেয়ে যাবে। এভাবে রাগ করিস না তার উপর। মুখের দিকে তাকিয়ে দেখ, কত মায়া মুখটায়। হাই সিমেন আপু, আমি আপনার ছোটো বোনের স্বামী আদিল হাসান বলছি। ঘড়ি ধরা ঠিক 20 মিনিট আগে আপনার ছোটো বোনকে আমি বিয়ে করে নিয়েছি। আমরা এখন কাজী অফিসের বারান্দায় বসেছি। আপনার আর আপনার জন্য অপেক্ষা করছি। এসে আমাদের দোয়া করে যাবেন। মেসেজে নিচে আদিল কাজী অফিসের ঠিকানা লিখে দেয়। মেসেজটা পেয়ে রোদেলা কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তারপর চিৎকার দিয়ে বলে ওঠে। রুহুল আমিন, মেঘলা এবং আয়েশা সিদ্দিকা এসে রোদেলার ঘরের দরজায় দাঁড়ায়। কিরে মা, বৃষ্টির কিছু হয়েছে? এভাবে চিৎকার দিলে যে? উৎকণ্ঠা নিয়ে প্রশ্নটি করে রুহুল আমিন। রোদেলা তার বাবার দিকে তাকায়, কাঁপা কাঁপা গলা বলে, তোমাদের আদরের মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে বাবা। কাজী অফিসের সামনে সিএনজি থামিয়ে নেমে পড়ে রোদেলা। মেঘলা নেমে রুহুল আমিনকে ধীরে ধীরে নামায়। সিএনজির ভাড়া মিটিয়ে ছুটতে থাকে রোদেলা। রুহুল আমিন ক্লাসে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। মেঘলা তাকে ধরে রেখেছে। দরজা ছেড়ে ভেতরে ঢুকলে রোদেলা দাঁড়িয়ে পড়ে। রোদেলাকে দেখা মাত্র সবাই উঠে দাঁড়িয়ে যায়। সবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সুহানা আদিলকে ফিসফিসিয়ে বলে, এই সেরেছে, খুব তো সাহস করে মেসেজ করে দিলি। এখন একে কিভাবে সামলাবি? আমাদের সবাইকে এখন জুতা পেটা করবে। চিন্তা করিস না ভাই, একে সামলে নেব। ভাইয়া খুব বুদ্ধিমান লোক। আদিল চাপা স্বরে বলে কথাটা বলে। শাবিন ভাইয়া বলে, ভাইয়া কোথায় গেল আবার? কাজীর সাথে কথা বলছে। রুহুল আমিনকে নিয়ে মেঘলা দাঁড়িয়ে পড়ে রোদেলার পেছনে। বৃষ্টি তার বোনের দিকে তাকিয়েছে। আদিল তার পাশে দাঁড়িয়েছে। বৃষ্টির একটা হাত আদিল ধরে রেখেছে। রোদেলা তাদের হাতের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বৃষ্টির সামনে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির আতঙ্ক আরও গুটি হয়ে যায়। ধরা গলায় বলে, আপু আমাকে ক্ষমা করে দাও। কথাটি সম্পূর্ণ করতে পারে না বৃষ্টি। ঠাস করে রোদেলা বৃষ্টির গালে একটা চর বসিয়ে দেয়। চরের শব্দে সেখানে থাকা প্রত্যেককে কেঁপে ওঠে। আদিল হতভম্ব হয়ে এক ঢোক গেলে বৃষ্টির দিকে তাকায়। কি হচ্ছে এখানে? আপনি একজন প্রাপ্তবয়স্ক মেয়ের গায়ে এভাবে হাত তুলছেন কেন? অতি পরিচিত একটা পুরুষালী কণ্ঠ কানে যেতে রোদেলা খানিকটা অবাক হয়ে পেছনে তাকায়। পেছনে তাকিয়ে সে আরও অবাক হয়। হতভম্ব ভাব নিয়ে বলে, আপনি? তাসরিফ। রোদেলার মুখটা দেখতে পেয়ে চমকে ওঠে। এটা তো তার পেঁচামুখী। এইখানে কেন? সে রোদেলার থেকে বেশি অবাক হয়ে বলে, আপনি? সবাই রোদেলা এবং তাসরিফের দিকে তাকিয়েছে। রোদেলা তাসরিফের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও প্রশ্ন করে, এখানে কি করছেন আপনি? তাসরিফ হয়ে গেছে। এটা কি কাকতালীয় নাকি নাটকের কোনো স্ক্রিপ্ট ঢুকে গেছে তার জীবনের গল্পে? প্রকৃতি কি কোনো না কোনো তাসরিফের সাথে রোদেলাকে জুড়ে দিতে চাইছে? নইলে আজ এভাবে রোদেলার মুখোমুখি হবে না। রোদেলার পরিবর্তে যে কেউ থাকতে পারতো এখানে। তাসরিফ নিজে হতভম্ব ভাব নিয়ে মিনমিন করে বলে, আদিল আমার ছোট ভাই। আদিলের পেছন থেকে রাফসান ফিসফিসে বলে, এই দেখেছিস, তোর ভাইয়াও রোদেলা আপুর সাথে মিনমিন করে কথা বলছে। সেও ভয় পেয়েছে এই মহিলাকে। রোদেলা তাসরিফের কথা শুনে একবার আদিলের দিকে তাকায়। চেহারায় বেশ মিল দুজন, এই জন্য আদিলকে প্রথম দেখায় খুব চেনা চেনা লাগছিল। কয়েক পলক দুই ভাইয়ের দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে ফেলে সে কণ্ঠে ক্ষোভ নিয়ে বলে, আপনার এই অসভ্য ভাই আমার বোনকে ফুসলিয়ে বিয়ে করছে, একে আমি পুলিশে দিব। তারপর বৃষ্টির কাছে গিয়ে আদিলের থেকে বৃষ্টির হাত ছাড়িয়ে নিয়ে বলে, চল আমার সাথে বাসায় যাবি। বৃষ্টি নিজের সাথে যায় জায়গা থেকে একটু সরে নেই। রোদেলা মাথা ঘুরে তাকায়। বৃষ্টি কাতর কণ্ঠে বলে, আপু ওকে খুব ভালোবাসি। রুহুল আমিন পাথর হয়ে দাঁড়িয়েছে। মেঘলা চেঁচিয়ে ওঠে, তুই এভাবে বাবাকে আমাদেরকে না জানিয়ে এত বড় কাজটা করতে পারলি? এভাবে আমাদের কষ্ট দিতে পারলি? বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে, তোমরাই তো আমাকে ভুল বুঝেছো। তোমরাই তো বলেছিলে ওনাকে আমাকে কখনোই বিয়ে করবে না, তাই তোমাদের দেখানোর জন্য বিয়ে করেছি। রোদেলা পুনরায় সশব্দে বৃষ্টির গেলে একটা চর মেরে দেয়। তাসরিফ চমকে ওঠে। এ কোন ভয়ঙ্করীকে সে পছন্দ করেছে? আদিল গিয়ে এইবার রোদেলার সামনে দাঁড়ায়, গম্ভীর হয়ে বলে, অনেক হয়েছে, আপনি আমার বউকে এভাবে মারতে পারেন না। রোদেলা ঠাস করে আদিলের গালেও একটা চর বসিয়ে দেয়। গালে হাত দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে আদিল। তাসরিফ নিজের ভাইকে চর খেতে দেখে কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর চুপ থাকতে পারে না। রোদেলার দিকে এগিয়ে এসে বলে, আমরা একটু বসে কথা বলি, চলুন। রোদেলা তাসরিফের কথা গায়ে না মেখে বৃষ্টির হাত ধরে টানছে। বৃষ্টি একটু নড়ছে না জায়গা থেকে। আদিল বৃষ্টিকে আগলে রেখেছে। রোদেলা আবারও গিয়ে আদিলকে আরেকটা চর মারতে যাবে, অমনি তাসরিফ রোদেলার হাত ধরে ফেলে বলে, আপনি এভাবে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে মারধর করতে পারেন না। রোদেলা তাসরিফের দিকে শীতল দৃষ্টিতে তাকায়, দাঁতে দাঁত চেপে বলতে থাকে, আমার হাত ছেড়ে দিন, নয়তো আপনাকেও চর মারবো আমি।
তাসরিফ সাথে সাথে রোদেলাকে হাত ছেড়ে দেয়। এই ভয়ঙ্করই তাকে চড় মেরে দিতেও পারে। বিয়ের আগে সে হবু বউয়ের হাতে চড় খেতে ইচ্ছুক না। রোদেলা মাথা ঘুরিয়ে বৃষ্টির দিকে তাকায়। তুই যাবি না? আমাদের বিয়ে হয়ে গেছে বাবু, দৃঢ়ভাবে বলে বৃষ্টি। রোদেলা একটা তাচ্ছিল্যের হাসি এসে বলে, ঠিক আছে তুই থাক, আমিও দেখব এই নেশাখোরের সাথে ঠিক কতদিন সংসার করতে পারিস। তাসরিফ গলার স্বর কিছুটা উঁচুতে তুলে বলে, আমার ভাইকে আপনি নেশাখোর বলছেন কেন? ওর মতো মেধাবী একটা ছেলেকে আপনি নেশাখোর বলছেন? নেশা তো দূরে থাক, কখনো একটা সিগারেট খেয়ে দেখেনি আমার ভাই। আদিল লজ্জিত ভঙ্গিতে ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া একটু বাড়িয়ে বলে ফেলল, সে তো সিগারেট খায়। ভাইয়া আর সে একসাথে বসেই তো প্রায় সিগারেট খায়। রুহুল আমিন নীরবতা ভেঙে রোদেলাকে ডেকে বলে, রোদেলা এত চেঁচামেচি করিস না, লোকজন হাসছে, চল বাড়িতে চল। বৃষ্টি তার বাবার দিকে তাকায়। রোদেলা এসে রুহুল আমিনের হাত ধরে। রুহুল আমিন বৃষ্টির দিকে তাকিয়ে বলে, ভালো থাকিস মা। বৃষ্টির চোখ ভিজে ওঠে। তার ইচ্ছে করছে ছুটে গিয়ে বাবার পায়ে পড়ে যেতে। রোদেলা বৃষ্টির দিকে তাকায়, কয়েক পলক তাকিয়ে দেখে মেঘলাকে বলে, আপু চলো, এখানে আমাদের থেকে ওর অনেক আপনজন হয়েছে, আমাদের এখানে আর থাকার প্রয়োজন নেই। তাসরিফ রোদেলাকে আটকায়, শুনুন, বাচ্চা মানুষ, ওরা ঝোঁকের মাথায় ভুল করেছে, তাই বলে আমাদের কি মুখ ফিরিয়ে থাকা উচিত? চলুন আমরা বসে কথা বলি। আপনি অফিসে আমার বস হতে পারেন, এখানে না, তাই আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না। আপনাদের বাড়ির বউ আপনারা নিয়ে যান। তাসরিফ চুপ হয়ে থাকে। রোদেলা দ্রুত পায়ে হেঁটে বাইরে বের হয়। মেঘলা বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। রুহুল আমিন মেঘলাকে বলে, চল মেঘলা। সবাই বেরিয়ে গেলে কান্নায় ভেঙে পড়ে বৃষ্টি। আদিলে ইচ্ছে করছে বৃষ্টিকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে, কিন্তু ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে, ওর পক্ষে এই কাজ করা অসম্ভব। সে ভয়ে ভয়ে তাসরিফের দিকে তাকায়। তাসরিফ রাগে চোখে তাকিয়ে আছে তার ওই দিকে। আদিল তোতলাতে তোতলাতে বলে গেছে, ভুল হয়ে গেছে ভাইয়া, আর এমন ভুল হবে না। যা করার তো করেই ফেলেছিস, এখন সামনে গিয়ে কী করবি সেটা চিন্তা কর। মাকে কীভাবে ম্যানেজ করবি সেটা ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। কথাটা বলে তাসরিফ বৃষ্টির দিকে তাকায়। নরম গলায় বৃষ্টিকে বলে, কান্নাকাটি করো না, নতুন বউকে এভাবে কাঁদলে ব্যাপারটা ভালো দেখায় না। নতুন বউয়ের মুখে হাসি থাকবে, দুজনে ভালোবেসে বিয়ে করেছো। সাপিন এঁকে সে খুশি খুশি গলায় বলতে থাকে, আমি তো রোদেলা রাপুর কাচুমাচু মুখটা দেখে খুব মজা পেয়েছি। বেচারি এত হম্বিদম্বি করেও কিছু করতে পারলো না। তাসরিফ ওদের সবাইকে উদ্দেশ্য করে বলে, শেষমেশ কাঁঠালটা আমার মাথায় ভেঙে দিলি সবাই। আমি মাকে কিভাবে ম্যানেজ করবো আল্লাহই জানে। যেভাবেই হোক ভাইয়া, আমরা কথা বলবো, আন্টি শুনবে, বিড়ালের ঘরে ঘন্টাটা আপনাকেই বাঁধতে হবে। আমরা আপনার পেছনে থাকবো। কথাটি সুয়ানা বলতে সুয়ানার দিকে তাকিয়ে তাসরিফ হাসে। তারপর বলে, চল এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি, অনেক রাত হয়ে গেছে, নতুন বউ এভাবে কাজী অফিসে বসে কাঁদছে, এটা তো মানা যায় না। তারপর আদিল আর বৃষ্টি তার সব বন্ধু বান্ধবদের উদ্দেশ্য করে বলে, তোরা কি যেতে চাস আমাদের সাথে? অবশ্যই ভাইয়া, এতদূর পর্যন্ত যখন ওদের পাশে থেকেছি তখন ওদের বাসর খাট সাজিয়ে দিয়েই আসি। দাঁত বের করে রাফসান বলে কথাটি। কাজী অফিসে চাপা হাসির রোল পড়ে যায়। আদিল চোখ গরম করে রাফসানের দিকে তাড়ায়। কেউ তো বোধহয় কিছু খাসনি, আর বাড়ি গিয়ে আজ যে আমার মায়ের হাতে খাবার কপালে জুটবে না। চল, কোনো নিশ্চয়তা নেই, চল আগে খাওয়া দাওয়া শেষ করি। অনেক সার্কাস দেখিয়েছে কাজী অফিসে, এবার এখান থেকে বের হয়। তাসরিফের কথায় সায় দিয়ে সবাই কাজী অফিস থেকে বের হয়। আদিল আর বৃষ্টি সবার পেছনে। বৃষ্টি তখনও কেঁদে যাচ্ছিল। আদিল নরম করে বলে, দেখলে তো, বলেছিলাম না আমার ভাইয়া খুব ভালো, দেখবে মাকে ম্যানেজ করে নিয়েছে। ভাইয়া খুব ভালো মনের মানুষ, তোমার আপুর মতো নয়। বৃষ্টির আগে চোখে আদিলের দিকে তাকায়। আদিল ভয় পেয়ে কাচুমুচু মুখ করে বলে, সরি বৃষ্টি, মেয়ে মানুষের মতো কেঁদো না তো বাবা, ওর জীবন ও বেছে নিয়েছে, ওর যা হবার হবে, তুমি কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যেও না প্লিজ। রোদেলা রুহুল আমিনের দিকে তাকিয়ে বিরক্ত ভাব নিয়ে কথাটা বলে মুখ ঘুরিয়ে নেয়। রুহুল আমিন বাচ্চাদের মতো কাঁদছে। মেঘলা তার বাবাকে ধরে রেখেছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে রে রোদেলা, অবুঝ মেয়েটা নিজের কোনো বিপদ ডেকে নিল, আমার দমটা যেন বেরিয়ে যাচ্ছে। রোদেলার বাবা কাঁধে হাত রেখে রুহুল আমিন বলতে থাকে, ও সংসারের কি বুঝে, জেদের বসে এত বড় একটা কাণ্ড করে ফেললো, এখন সারা জীবন ভুগতে হয় না হয় মেয়েটাকে। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো রে রোদেলা। রুহুল আমিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার দুই মেয়েকে তাকে দুই পাশে ধরে রেখেছে। কান্নার গতি থামিয়ে বলে, সবসময় মা বাবা দুজনের ভালোবাসা একসাথে দেওয়ার চেষ্টা করছি, এত করে মেয়েটার সাথে মানসিক দূরত্বটা কমিয়ে আনতে পারলাম না রে রোদেলা। তোরাই বল, তোদের আমি কখনো কোনো কিছুতে বাধা দিয়েছি? ও একবারও ভাবলো না ওর জীবন, ওর বাবা আছে, কোনো কিছু না ভেবে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো আমাকে না জানিয়ে। একবারও ভাবলো না আমার কথা। রোদেলা রুহুল আমিনের কথার উত্তর না দিয়ে সিএনজির জানলা দৃষ্টি রাখে। বড্ড ক্লান্ত, দুটি চোখ শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। নাটকীয়তা ভরা জীবনের নাটক যেন শেষই হচ্ছে না, একটার পর একটা মন নিচ্ছে। খাচ্ছ না কেন বৃষ্টি? খাও। আহ্লাদি গলায় বৃষ্টিকে খাবারটা খাওয়ার জন্য তাগাদা দেয় আদিল। বৃষ্টি মাথা নিচু করে চুপচাপ বসে আছে, যেন আদিলের কথা সে শুনতে পায়নি। তারা এসেছে একটা নাম করা রেস্তোরাঁয়। বৃষ্টি খাচ্ছে না দেখে আদিল নিজেও খাওয়া বন্ধ করে দিয়ে বসে আছে। তাসরিফ আদিলকে বলে ওঠে, ওর মন খারাপ, ধীরে সুস্থে খাক, তুই তোর খাবারটা খা।
এতক্ষণ তো দুজন চড় খেয়ে খেয়ে পেট ভরেছিস। তাসরিফের কথায় বিব্রত হয়ে আদিল নিজের গালে হাত দেয়। সত্যিই খুব জোরে লেগেছে চড়টা, এখনও জ্বলছে গালটা। মনে মনে সে বদদোয়া দেয় ওই সিমেন্ট আবুর কপালে যেন খুব বাজে একটা লোক জুটে, যে কথায় কথায় তাকে চড় মারবে। সবাই চুপচাপ খাচ্ছে। তাসরিফ হঠাৎ করে বলে ওঠে, এই রোদেলা, আমি মানে বৃষ্টির বড় বোন, তাকে নেশাখোর টাইপের ছেলে বলেছিল কেন বারবার? ব্যাপার কি? আদিল খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়, কণ্ঠে রাগ নিয়ে বলে, অতি সন্দেহবাতিক মহিলা ভাইয়া। চুলটা একটু বড় রেখেছি আর অমনি আমি নেশাখোর হয়ে গেলাম। তাসরিফ উচ্চস্বরে হেসে বলে, আদিল বলে, তুমি হাসছো ভাইয়া? জানো না কতটা ভয়ঙ্কর এই মহিলা, 100 জন পুরুষ লোকের টেস্ট নিয়ে চলে। কথাটা বলে আদিল বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি কান্না থামিয়ে তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে। আদিল একটা ঢোক গিলে বলে, না মানে বলতে চাইছি অনেক সাহসী নারী ভাইয়া। তাসরিফ আনমনে হেসে ফেলে। সাফরিন বলে, আচ্ছা ভাইয়া, এই রোদেলা আপুকে আপনি কিভাবে চেনেন? আমার কলিগ। সবাই খানিকটা হতভম্ব হয়ে যায়। তাসরিফ টিস্যু পেপার দিয়ে মুখ মুছে নিয়ে বলে, এবার তাহলে ওঠা যাক, সামনে যে ভূমিকম্প হতে চলছে, তার জন্য সবাইকে মানসিক প্রস্তুত থাকতে হবে। আর আদিল, তুই শারীরিকভাবে মানসিকভাবে দুইভাবে প্রস্তুত হ, কারণ মা তোকে কী করবে আমি জানি না। তবে চিন্তা করিস না, বৃষ্টির কোনো অসম্মান আমি হতে দিব না, ওর দায়িত্ব আমি নিলাম। তুই শুধু মুখ বুঝে মায়ের দুটো চট থাপড় সহ্য করে নিস। খট করে দরজা খোলার আওয়াজ হতে সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আদিলের বুক ধুকপুক করছে। তাসরিফ এক পলক আদিলের দিকে তাকিয়ে মাথা ঘুরে নেয়। দরজা খুলে দেয় তাসরিফ আর আদিলের বাবা আফতাব হাসান। একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে দাঁড়িয়েছে, তার হাতে একটা সাইকোলজির বই। বইটা পড়তে পড়তে সে দরজা খুলেছে। ইদানিং ধরে হিউম্যান সাইকোলজি সম্পর্কিত বইয়ের প্রতি তার একটা আগ্রহ বেড়েছে। দরজার বাইরে এতজনকে দেখে তাকে তেমন বিচলিত দেখানো না, গা ছাড়া ভাব নিয়ে বলে, সিনেমা দেখতে গিয়েছিলে নাকি সবাই? আয় ভেতরে। তাসরিফ মৃদুস্বরে বলে, মা কোথায় বাবা? এই তো আমি, কী হয়েছে? একটা তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে তাহমিনা আসে, দরজার সামনে দাঁড়ায়। আদিল সাথে সাথে তাসরিফের পেছন গিয়ে লুকায়। তহমিনা ভুরু কুঁচকে সবাইকে দেখতে থাকে। সব কটা আদিলের বন্ধু। তহমিনা ওদের চেনে। হঠাৎ বৃষ্টির দিকে তাকাতেই তার দৃষ্টি স্থির হয়। শাড়ি পরা বউ বউ সাজে এই মেয়েটা কে? সে তাসরিফের দিকে তাকিয়ে বলে, ও কে রে তাসরিফ? তাসরিফ ইতস্তত করে বলে থাকে। তহমিনা আতঙ্কিত হয়ে বলে, বলছিস না কেন মেয়েটাকে? ওকে তো আগে দেখিনি। আদিলের বন্ধু, তোর পরিচিত, ওইভাবে বউ সেজে আছে কেন? তাসিফ একটা গভীর নিঃশ্বাস নেয়, তারপর বলে, বলছি আগে ভেতরে আসতে দাও। তাহমিনা বৃষ্টির দিকে দৃষ্টি স্থির রেখে বলে দরজা থেকে সরে দাঁড়ায়। আফতাব হাসান হাত থেকে বইটা নামিয়ে একটা টেবিলের উপর রেখে ওদের দিকে তাকিয়ে আছে। তাসরিফ বৃষ্টির দিকে তাকিয়ে বলে, এসো ভেতরে। বৃষ্টি তাসরিফের পিছু পিছু ভেতরে রেখে তাদের পিছু পিছু ঢুকে আদিল আর তার বন্ধুরা। তাহমিনা দরজা লাগিয়ে দিয়ে তাসরিফের দিকে ঘুরে তাকায়। এখন বল, এই মেয়েটাকে? তাসরিফ গলা খাকারি দিয়ে ধীরে ধীরে বলে, তোমার বৌমা। তহমিনা আঁতকে ওঠে, দুই হাত মুখ চেপে ধরে, তারপর চেঁচিয়ে বলে, বৌমা মানে? ফাজলামি করছিস নাকি আমাকে বোকা বানাচ্ছিস? দেখ তাসরিফ, এই ধরনের মজা আমি পছন্দ করি না, তুই ভালো করে জানিস। আমি সত্যি বলছি, ও তোমার ছেলের বউ। তহমিনা কাদো কন্ধ বটে এতবার করে বলেছি তোর পছন্দ থাকলে বল আমাকে, তখন তো কিছুই বলতি না। আজ কোথা থেকে যাকে তাকে ধরে এনে ও তোমার বৌমা। মা বাবা না জানিয়ে বিয়েটা করতেই হলো কেন? জবাব দে আমাকে। চেঁচিয়ে উঠছে তাহমিনা। বৃষ্টি ভয়ে গুটিয়ে আসছে। তাসরিফ বিব্রত হয়ে পড়ে, তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আমি বিয়ে করিনি মা। তহমিনা রাগে কাঁপতে থাকে, বিয়ে করিস না তাহলে ওকে আমার বৌমা বলছিস কেন? মা, ও তোমার ছোট ছেলের বউ, ওর নাম বৃষ্টি, আজ সন্ধ্যায় ওদের বিয়ে হয়েছে। আদিল তাসরিফের পেছন থেকে কচ্ছপের মতো মাথা বের করে তহমিনার দিকে তাকায়। তহমিনা একবার তাসরিফ, একবার আদিল, একবার বৃষ্টির দিকে তাকায়। আফতাব হাসান হতভম্ব হয়ে তাসরিফের মুখের দিকে তাকিয়ে থাকে। তাসরিফ এসে মায়ের হাত দুটো মুঠো করে ধরে বলে, মা, ওদের কিছু বলো না, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, প্লিজ মেনে নাও। তহমিনা দুলছে, তার কথা মাথা চক্কর দিয়ে উঠছে। তাসরিফ আদিলকে চোখ দিয়ে ইশারা করে। আদিল এসে তহমিনার পায়ে পড়ে যায়, মা প্লিজ তুমি আমাদের মেনে নাও, প্লিজ মা। তহমিনা একবার আদিলের দিকে তাকায়, কয়েক মুহূর্ত পরে ধপ করে সে পড়ে যেতে নিলে তাসরিফ তার মাকে ধরে ফেলে। দ্বিতীয় ফাগুন, পর্ব 2। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।